আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জাস্ট কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে কিনা? আদাব আদাব। আচ্ছা, ক্লিয়ার বলছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা মূলত সংখ্যার 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা কিছু কনফিউজিং কোশ্চেন সলভ করব, যেগুলা এবং প্রথম যে অংশটা আমি করাবো খুবই ইম্পর্টেন্ট। ইদানিং পরীক্ষায় এই টাইপটা থেকে প্রচুর প্রশ্ন আসতেছে ইদানিং বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, এটা মনোযোগ দিয়ে বুঝবেন। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাস শুরু করে দিই। দেখেন, আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো, আমাকে মেসেঞ্জারে একজন নক দিছিলেন। নক দিয়ে আমাকে বলছেন যে দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় তিনি চিনতে পারছেন না, এবং এর পর আরো দুই একজন নক দিয়ে বলতেছে আসলেই তাই। তো আমি এই জন্য প্রথমে একটু ক্লাসে দেখাবো যে দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এইভাবে এটা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, মনে করেন যে পয়েন্ট, একটু তাকান প্লিজ, 0.2349, আর একটা সংখ্যা হচ্ছে দশমিক 2465। আচ্ছা, আর একটা সংখ্যা হচ্ছে 0.315। হ্যাঁ, আর একটা সংখ্যা হচ্ছে 0.25। আচ্ছা, আমরা সবাই জানি যে দশমিকের আগে, খেয়াল করেন প্লিজ, দশমিকের আগে যদি এখানে জিরো থাকে, এই জিরোর কোনো ভ্যালু নাই, তার মানে এখানে জিরো থাকাও যা না থাকাও তাই। তো একটু দেখেন, অনেকে এই সংখ্যাগুলোর মধ্যে কে বড় কে ছোট এটা বুঝতে পারে না। আমি এটা আগে জানতাম না যে এই ধরনের প্রবলেমও মানুষ ফেস করে, কিন্তু আমাকে মেসেঞ্জারে একাধিক লোক যখন নক দিছে তখন আমি চিন্তা করছি না, এটা আমার একটু আলোচনা করা উচিত, কারণ এটা হয়তো অনেকেরই সমস্যা। দেখেন, দশমিক ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট এটা যখন নির্ণয় করতে যাবেন, তখন উনি যে জিনিসটা মনে করছে যে দশমিকের পরে যদি ঘর কম থাকে তাহলে সে ছোট, আর দশমিকের পরে ঘর বেশি মানে সে বড়। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। দশমিকের পরে বড় ছোট নির্ণয় করার জন্য যেটা দেখতে হয় সেটা হচ্ছে কতগুলো সংখ্যা দেওয়া আছে দশমিক ভগ্নাংশের, এদের মধ্যে কোনটা বড়, এইটার জন্য আপনাকে দেখতে হবে দশমিকের ঠিক পরের ডিজিটটা। এদিকে তাকান, এদিকে সবাই মনোযোগ দেন। দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে কতগুলো দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, এর মধ্যে কোনটা সবচেয়ে বড়, এটার জন্য আপনাকে দেখতে হবে এই দশমিকের জাস্ট পরের ডিজিটটা। তাহলে এখানে দশমিকের পরের ডিজিট 2, এখানে দশমিকের পরের ডিজিট 3, এখানে দশমিকের পরের ডিজিট 2, এখানে দশমিকের পরের ডিজিট 2। দশমিকের জাস্ট পরের ডিজিট যেখানে বড় সে সবচেয়ে বড়। এখানে কয় ঘর আছে এটার উপর ডিপেন্ড করছে না, মনোযোগ দেন। এখানে কয় ঘর আছে এর উপর বড় ছোট ডিপেন্ড করছে না দশমিক ভগ্নাংশের মধ্যে বড় কিভাবে নির্ণয় করতে হবে, দশমিকের ঠিক পরের ডিজিট যার বড় সেই ভগ্নাংশের মানটা বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরের ডিজিটটা এখানে 3 আর বাকি জায়গাগুলোতে 2, তার মানে এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের আরো 3টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা। এখন এই 3টা সংখ্যার মধ্যে আমরা তাহলে কিভাবে চেক করব? এই 3টা সংখ্যার মধ্যে কিভাবে চেক করব? কারণ এখানেও দশমিকের পরে 2, এখানেও দশমিকের পরে 2, এখানেও দশমিকের পরে 2। তাহলে দশমিকের পরের ডিজিট যেহেতু সেম, তার মানে পরের ডিজিট দেখে আমি কিছু বলতে পারতেছি না। এবার আমাকে কি করতে হবে, তারপরের ডিজিট আমাকে দেখতে হবে। যেহেতু দশমিকের ইমিডিয়েট পরের ডিজিটটা এখানে 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 সেম, সুতরাং এই 2 দশমিকের জাস্ট পরের ডিজিটটা দেখে কিন্তু আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, তাহলে আমাকে এখন তারপরের ডিজিটটা, এই ডিজিটের পরে এখানে 3, এখানে 4, এখানে 5, তার মানে এখানে আমার বড় পাইছি। তাহলে এই মানটা হচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরে এটা বড়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই দুইটাতে কি হবে, এখানে 3, এখানে 4, তাহলে প্রথমে তো 2 আছে, তার মানে প্রথম ডিজিট দেখে কিন্তু আমি বুঝতে পারছি না। তাহলে পরের ডিজিটে এখানে 3, এখানে 4, এখানে বেশি, সুতরাং এইটা বড়, তার মানে এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে ছোট।
ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? তার মানে দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে একের চেয়ে ছোট অবশ্যই এগুলো, কোনটা বড় কোনটা ছোট এটার জন্য এখানে কত ডিজিট, যেমন কালকে একটা ছিল এরকম যে 0.234, হ্যাঁ, আর 0.25, এই দুইটার মধ্যে কে বড়? তো একজন আমাকে যে নক দিছে সে বলছে যে এইটাতে বেশি সংখ্যা আছে, এটা বড়, মানে সে মনে করছে এখানে 3 ডিজিট আছে এটা বড়, এখানে 2টা ডিজিট আছে এটা ছোট। না, দশমিক ভগ্নাংশের মধ্যে কোনটা বড় এটা নির্ভর করে হচ্ছে এই দশমিকের পরে যে ডিজিট আছে তার উপর। তাই এখানেও 2 এখানেও 2, তার মানে এই 2 এর উপর নির্ভর করছে না। তাহলে পরের ডিজিট দেখতে হবে, 2 এর পরের ডিজিট এখানে 3 এখানে 5, তাহলে কোথায় বেশি? এখানে বেশি, সুতরাং এই মানটা বড় এই মানের চেয়ে। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। জি, তাহলে এই ধরনের প্রশ্ন যদি কারো থেকে থাকে আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা থেকে ইদানিং পরীক্ষাতে মূলদ সংখ্যা থেকে ইদানিং, আচ্ছা আপনাদেরকে আমি একটা করতে দেই, দেখি কি অবস্থা, আমাকে বলবেন এই কয়টা সংখ্যার মধ্যে কে সবচেয়ে ছোট বলেন তো? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কে? এখানে সবচেয়ে ছোট কে? এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? আচ্ছা আচ্ছা, সবচেয়ে ছোট, তাহলে কি বলতে হবে আমাকে? প্রথমে কিন্তু সবার 3 আছে, তার মানে প্রথমে যে ডিজিটটা আছে এটার উপর নির্ভর করছে না। দ্বিতীয়তে এখানে 7 এখানে 7 এখানে 4 এখানে 4 এখানে 7, তার মানে আমার তো সবচেয়ে ছোটটা বের করতে হবে। তাহলে এটাও বাদ পড়ছে, এটাও বাদ পড়ছে, এটাও বাদ পড়ছে। এখন এই দুইজনের মধ্যে এখানেও 4 এখানেও 4, তাহলে আমাকে পরের ডিজিটে যেতে হবে। এখানে 5 এখানে 2, তার মানে এখানে ছোট, সুতরাং আমার সবচেয়ে ছোট হচ্ছে এটা 0.3423। আশা করি বুঝতে পারছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি মোস্ট কনফিউজিং কিন্তু পরীক্ষাতে ইদানিং প্রচুর আসতেছে। এখান থেকে আমি কিছু এক্সাম্পল লিখবো মূলদ সংখ্যার মধ্যে। আমি প্রথমে একটু বলে নেই, একটু তাকান প্লিজ, সবাই মনোযোগ দিবেন। মনে করেন যে √5 প্লাস √3, অনেকে বা √5 প্লাস আছে, আমি এইভাবে দিই যে √6 প্লাস √3, এই সংখ্যাটা, এটা কিন্তু একটা সংখ্যা, এখানে কিন্তু একটা সংখ্যা, এই √6 আর √3 যোগফল, এই পুরো ফলাফলটা একটা সংখ্যা। এখন পরীক্ষা আসে যে এটা মূলদ না অমূলদ। শোনেন, মনোযোগ দেন, এই জায়গায় একটু মনোযোগ দেন, এখানে খুবই দারুণ একটা জিনিস শেখাবো। তো অনেকে ভুল করে, সেটা হচ্ছে দেখেন আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে √6 ইন্টু √3, আরেকটা হচ্ছে √13 √15 মাইনাস √6। খেয়াল করেন, এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে এই দুইটাকে, এই যে এই √6 আর √3 কে একবার একটা বড় রুটের মধ্যে, এখানে প্লাস আছে তাই কি করে জানেন, এই 6 + 3 করে দেয়, লেখে √9, আর √9 মানে কত 3, এই রুট উঠে গেছে তাইলে একটা মূলদ সংখ্যা বলে। কিন্তু সাবধান হন, এই যে দুইটা রুটকে একত্র করে লিখছেন এটা লেখা যায় না যোগ। এই যোগ বিয়োগের ক্ষেত্রে এই দুইটা সংখ্যাকে একটা রুটের মধ্যে নেওয়া যায় না, এটা লেখা যায় না, এই যে যেটা লিখছে এটা লেখা যায় না। আমি কি বুঝাইতে পারছি? দুইটা রুট সম্বলিত সংখ্যা আছে, কিন্তু গুণ আকারে থাকলে এই দুইজনকে একটা রুটের মধ্যে পার করা যায়, যদি গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে। তাহলে এটাকে লিখতে পারবো আমরা এরকম, √5 গুণ √3, তাহলে এটা √15। তার মানে এইটাকে আমরা একত্র করে √15 লিখতে পারতেছি, এটা লেখা যায়। বাট এইটাকে যোগ থাকলে এরকম একত্র করা যায় না, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যোগ থাকলে বা বিয়োগ থাকলে এটাকে অনেকে লিখতেছে এরকম, √15, এখানে আছে মাইনাস, এখানে 6, তাহলে √15 থেকে 6 গেলে 9, √9 মানে 3, মূলদ সংখ্যা মেরে দিয়ে চলে আসছে। বি কেয়ারফুল, এই ভুল যেন না হয়।
তাহলে দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা এরকম যোগ বিয়োগ আকারে আছে, রুট সম্বলিত সংখ্যা, এদেরকে একত্র করে লেখা যায় না। ঠিক আছে? আচ্ছা, যারা নোটিফিকেশন পান না তারা ফেসবুকের সেটিংসে কিছু জিনিস অফ করে রাখছেন। আমি কিন্তু এই মানে ফেসাডের একদম শুরুতেই একটা ভিডিও দিছি যেখানে লেখা আছে কিভাবে আপনি নোটিফিকেশন পাবেন, আমি লাইভে আসলে পরে নোটিফিকেশন আসবে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে। প্লাস মাইনাস ভাঙার কিছু নাই, এখানে ভাঙবেন কিভাবে? এটাই, এখানে আর ভাঙার কিছু নাই, এটা এইভাবে, এটাই উত্তর, একে আর ভেঙে লেখা যাবে না। হ্যাঁ, √6 এর মান যদি আপনি বের করেন ক্যালকুলেশন করে সেটা আলাদা বিষয়, বাট এইটাকে এরপরে আর লেখা যাবে না, এটা এইভাবেই থাকবে, এটাকে আর লেখা যাবে না আলাদা করে, এটা এইভাবেই থাকবে। আমার কথা কি বুঝছেন? বাট এইটাকে কম্বাইন করা যাচ্ছে কিভাবে? যেহেতু গুণ আছে, তাহলে 6 আর 3, এই 6 আর 3 গুণ হয়ে √18 হবে। হ্যাঁ, কিন্তু এটাকে কম্বাইন করা যাবে না। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, ভাগের একটা উদাহরণ দিব। হ্যাঁ, গুণ ভাগের ক্ষেত্রে √1 করে লেখা যাবে, যোগ বিয়োগের ক্ষেত্রে লেখা যাবে না, ব্যাস। আচ্ছা, আরো কনফিউজিং আছে, এগুলো করে মানুষ ভুল করে চলে আসে, বোঝেই না যে ভুল হয়েছে ভাগের ক্ষেত্রে। আচ্ছা, মনে করেন যে এখানে √15 ডিভাইডেড বাই √3, এই যে এখানে ভাগ আছে, ভাগের ক্ষেত্রেও আপনি এই দুইটাকে একত্র করে লিখতে পারবেন, মানে √15 ডিভাইডেড বাই 3, 15 দিয়ে 3 কে কাটলে কত যায়? 5 বার, তার মানে এইটা হচ্ছে √5, মানে এইটা ইজ ইকুয়াল টু √5। ভাগের ক্ষেত্রেও কম্বাইন করা যাবে, যোগ বিয়োগে যাবে না, গুণ ভাগে যাবে। ক্লিয়ার বিষয়টা? আমার কথা বোঝা গেছে? আচ্ছা, ধরেন √150 ডিভাইডেড বাই √6, হ্যাঁ, এই দুটাকে কম্বাইন করা যাবে, √150 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে কাটেন, 6 দুগুণী 12, থাকলো 3, 3 এর পরে 0 মানে 30, 30 কে 6 দিয়ে ভাগ করলে 5 6 30, তার মানে 25 বার যায়, তাহলে √25 মানে হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে আমি কি বুঝালাম? দুইটা সংখ্যা যোগ আকারে আছে, রুট সম্বলিত, এদিকে তাকান, এদিকে তাকান, রুট সম্বলিত দুইটা সংখ্যা যোগ আকারে আছে বা বিয়োগ আকারে আছে, তাদেরকে একত্র করবেন না, ভুলেও করেন না, ভুল। হ্যাঁ, ওইভাবেই থাকবে, ওইভাবেই থাকবে। আর দুইটা সংখ্যা রুট সম্বলিত দুইটা সংখ্যা গুণ আকারে আছে বা ভাগ আকারে আছে, তাদেরকে একটা রুটের মধ্যে পার করা যাবে, গুণ ভাগ থাকলে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। গুণ ভাগ আমি দেখাবো, সবই ক্লিয়ার হয়ে যাবে আজকে, টেনশন করেন না, কিন্তু আমাকে জাস্ট বুঝাতে দেন, আমি দেখাবো এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল তো আমি দেখাইনি এখনো। আচ্ছা, এবার দেখেন, সবাই মনোযোগ দেন। মনে করেন এরকম আছে 3 প্লাস √5, 3 প্লাস √5, একটাতে রুট আছে একটাতে রুট নাই, কিছুই করা যাবে না, এইভাবেই থাকবে, যোগ বিয়োগ। মনে করেন যে 3 ইন্টু √5 আছে, এদিকে তাকান, 3 ইন্টু √5, এটাকেও কিন্তু এই 3 কে কিন্তু √5 এর সাথে কম্বাইন করার সুযোগ নাই, কারণ এখানে 5 এর উপরে রুট আছে, 3 এর উপর তো রুট নাই, 3 এর উপর তো রুট নাই, যেহেতু 3 এর উপর রুট নাই, তাই দুইজনকে কিন্তু কম্বাইন করার সুযোগ নাই, মানে এই 3 বাইরেই থাকবে, √5 ভেতরেই থাকবে। এটাকে আবার এরকম লিখেন না, √5 গুণ 3, এটা করা যাবে না। এটা কখন করা যাবে? যখন সবার উপরে রুট আছে, তখন সবগুলোকে একটা রুটের মধ্যে নেওয়া যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। মনে করেন যে এরকম আছে যে √15 ডিভাইডেড বাই 7, কিছু করার নেই, কিছু করার নাই, একটার উপর রুট আছে একটার উপর রুট নাই, এইভাবেই থাকবে। একে আবার এরকম লেখা যাবে না যে √15/7, √15/7 লিখতে পারতাম যদি 7 উপরও রুট থাকতো। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এখন এই টাইপের কোশ্চেন ইদানিং প্রচুর আসতেছে পরীক্ষায়, প্রচুর, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, এইগুলা মনোযোগ দিয়ে বোঝেন, পরীক্ষায় প্রচুর আসতেছে। ধরেন √5 প্লাস √11, আপনাকে বলা হলো সংখ্যাটা মূলদ নাকি অমূলদ। আমি লিখে যাব, আরো লিখে যাব। তারপর এটা হচ্ছে 1 নাম্বার, √15 মাইনাস √6, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে √16 প্লাস √25। 4 নাম্বার হচ্ছে √6 ইন্টু √24। ঠিক আছে? আচ্ছা, √15 ইন্টু √12। আচ্ছা, এই কটা করাচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। দেখেন, যদি এরকম দেখেন যে একাধিক সংখ্যা, রুট সম্বলিত একাধিক সংখ্যা যোগ আকারে আছে, বিয়োগ আকারে আছে, গুণ আকারে আছে, বা ভাগ আকারেও থাকতে পারে, আমি দেখাবো, তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে, এদিকে তাকান, যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এইগুলা, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রুট করতে হবে। যদি, আচ্ছা, এইটার উপর থেকে কি রুট সরবে? সরবে না, কারণ 5 এর রুট হয় না। 11 উপর থেকে কি রুট সরবে? সরবে না, কারণ 11 রুট হয় না। তার মানে এখানে রুট সরবে না।
এখানে কিন্তু রুট সরছে না, আর এই দুইটাকে কিন্তু তার মানে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। আলাদা আলাদা করে দেখতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, এখন ভুলটা কোথায় হবে? ভুলটা হবে এই যে কিছু সহজ সরল মানুষ আছে, তারা ভুল ক্যালকুলেশন করবে, লিখবে রুট 5, এর উপরে রুট আছে, এর উপরে রুট আছে, তাহলে রুট 5 আর মাঝখানে যোগ আছে 11, রুট 5 আর 11 কোথায়? রুট 16, রুট 16 মানে 4, রুট উঠে গেছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা, মেরে দিয়ে চলে আসবে। এটা ভুল, এটা করা যাবে না, কারণ যোগ বিয়োগ থাকলে কি করা যায় না? কম্বাইন্ড করে লেখা যায় না। আমার কথা কি বুঝতে পারতেছেন? এগুলো পরীক্ষা ইদানিং আসছে, অনেকে ভুল করে আসতেছে, বোঝেই না যে ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আলাদা আলাদা করে, এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা, সোজা কথা। এবার দেখেন মাইনাস আছে, তাহলে কি করব? এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা। 15 রুট হয়? হয় না। 6 এর রুট হয়? হয় না। তার মানে এটা কি? অমূলদ সংখ্যা, অমূলদ। ব্যাস, ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার এটা দেখেন, এটা এই যে যোগ আছে, দেখেন এটা রুট কত? এটা রুট হচ্ছে 4, এটা রুট কত? এটা রুট হচ্ছে 5। দেখেন এর উপর থেকে রুট উঠে গেছে, এর উপর থেকে রুট উঠে গেছে, দুইজনের উপর থেকে যেহেতু রুট উঠে গেছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা নয়। এই যে রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ, একটা অংশেও যদি রুটের অস্তিত্ব থাকে তাও অমূলদ। মনে করেন সব অংশ থেকে রুট উঠে গেছে, এক জায়গা খালি আছে, এদিকে তাকান, সব অংশ থেকে রুট উঠে গেছে, শুধু এক জায়গা আছে, তাও অমূলদ। মানে রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ, সোজা কথা। ক্লিয়ার? আলাদা আলাদা করে এমন কোন উদাহরণে কি মূলদ হবে? বুঝিনি, আপনার কোশ্চেনটা বুঝিনি। আচ্ছা, এবার দেখেন এখানে আছে, আচ্ছা যদি এরকম হয়, দেখেন দেখেন যদি এরকম হয়, দেখেন মনে করেন যে রুট 16 প্লাস রুট হচ্ছে 15, এখন যোগ আছে, যোগ থাকলে কি করতে বলছি? আলাদা আলাদা করে। তাহলে 16 কিন্তু রুট হয়, 16 কিন্তু রুট হয়, 16 রুট, এখান থেকে রুট উঠে 4 হবে, কিন্তু এই অংশ থেকে রুট উঠতেছে না। তার মানে এখানে কি রুটের অস্তিত্ব, এক অংশ থেকে রুটের অস্তিত্ব উঠে যাচ্ছে, কিন্তু এক অংশে থেকে যাচ্ছে। আমি বলছিলাম রুটের অস্তিত্ব যদি একটা জায়গাতেও থাকে তাও অমূলদ, তাহলে এটা কি হবে? এটা কিন্তু অমূলদ। এক জায়গা থেকে উঠছে কিন্তু এক জায়গা থেকে উঠতেছে না, অমূলদ। রুটের অস্তিত্ব থাকলেই মূলদ, রুটের অস্তিত্ব থাকলেই মূলদ না, রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ, উল্টা বলেন না। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এদিকে, মনে করেন এখানে আছে 3, এখানে আছে প্লাস রুট 7, তাকান এদিকে, তো এখানে তো রুট নাই, তার মানে কোনো সমস্যা নাই। এই অংশে কি রুট আছে? আছে, তার মানে এই জায়গাতে কিন্তু রুটের অস্তিত্ব আছে, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। মাঝখানে যোগ বিয়োগ থাকলে আপনাকে প্রত্যেক অংশ আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে, এটা মাথায় ঢুকাই নেন। মাঝখানে যদি যোগ বিয়োগ থাকে তাহলে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? 3 তো এমনিতেই রুট মুক্ত, কোনো সমস্যা নেই। 7, রুট 7, 7-এর উপর থেকে রুট ওঠে না, তার মানে এখান থেকে এই অংশে রুট উঠতেছে না, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? কি বলছেন এটা? রুট 6 ইন্টু রুট 24। আচ্ছা দেখছি, গুণের ব্যাপারটা তো বলি নাই এখনো, যোগ বিয়োগে আসেনি এখনো। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন মনে করেন যে 3, আচ্ছা মনে করেন যে 5 মাইনাস রুট 21, আপনারা বলেন তো এটা কি হবে? বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, 5 মাইনাস রুট 21 এই সংখ্যাটা মূলদ না অমূলদ? এই সংখ্যাটা মূলদ না অমূলদ? বুঝে উত্তর দিবেন, কিন্তু না বুঝে পড়ে গেলে পরীক্ষার হলে এখন কোশ্চেন কমন পড়ছে না, কনসেপ্ট কমন পড়বে। কোশ্চেন কমন পড়ার ধান্দা করা যাবে না, কনসেপ্ট কমন পড়বে। এটা মূলদ নাকি অমূলদ? আচ্ছা আচ্ছা, সবাই উত্তর দিচ্ছেন, সবাই উত্তর দিচ্ছেন অমূলদ অমূলদ অমূলদ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন এই 5-এ তো রুট নাই, তার মানে এটার ক্যালকুলেশন হিসাব করা যাবে না, যেহেতু মাইনাস আছে, তার মানে এইটা এবং এইটা আলাদা করে হিসাব করতে হবে। তাহলে রুট 21-এর উপর থেকে কিন্তু রুট সরে না, তার মানে এই জায়গাতে কিন্তু রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে, সুতরাং এটা একটা কি সংখ্যা? এটা একটা অমূলদ সংখ্যা। ওকে, আচ্ছা মনে করেন পরীক্ষক, আচ্ছা দেখাচ্ছি, দেখেন এই যে 4 নাম্বার এক্সাম্পলটা। এখন রুট 6, খেয়াল করেন প্লিজ, রুট 6 ইন্টু রুট 24, এটা আমি আপনাদেরকে দুইভাবে সলিউশন করা শেখাবো, এটা দুইভাবে, রুট 6 ইন্টু রুট 24। আচ্ছা এদের মধ্যে কি আছে? গুণ আকারে আছে, যখন গুণ আকারে থাকবে
তখন দেখেন এই 6 কিন্তু রুট হয় না, এই 24 কিন্তু রুট হয় না, কিন্তু যেহেতু মাঝখানে গুণ আকারে আছে তাহলে দেখতে হবে কম্বাইন্ড করার পরে রুট হয় কিনা, সেটাও দেখতে হবে। আর যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা করে দেখতে হবে, হইলে হইলো, না হইলে নাই। আর গুণ ভাগ থাকলে এটার আলাদা করে রুট হয় না, এটারও আলাদা করে রুট হয় না। যেহেতু গুণ আছে তখন কম্বাইন্ড করে দেখতে হবে তাও রুট হয় কিনা। তাহলে আমরা একটু কম্বাইন্ড করে, যেহেতু গুণ আকারে আছে, তাহলে এই 6 গুণ 24, তাহলে 6 দিয়ে 24 গুণ করেন, 4 6 24 4 হাতে 2, 6 দুগুণী 12 2 14, এই যে 144। দেখছেন, তার মানে এটারও রুট হয় না, এটারও রুট হয় না, বাট এদেরকে কম্বাইন্ড করার পরে 144 হয়েছে, যার রুট 12। তার মানে ফাইনালি রুট উঠে গেছে। যেহেতু ফাইনালি রুট উঠে গেছে, সুতরাং এটা একটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? এটা একটা মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে এটা মূলদ, এটা মূলদ। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, আমি আরো একটা দারুণ কনসেপ্ট আপনাদেরকে শেখাবো। দেখেন, 6 গুণ 24, এই পুরো 6 দিয়ে 24 গুণ না করে আরেকটা মেথড করা যাবে। এই 6 কে ভেঙে দেন, 6 কে ভেঙে লেখা যায়, 6 কে ভাঙার দরকার নেই, ভাঙার দরকার নেই, এই 6 রেখে দিলেন, এই 24 কে ভেঙে লেখা যায় 6 গুণ 4, লেখা যায় না? যায় না? যায়। এইবার দেখেন, এই 6 আর 6 গুণ করলে হবে 36, আর এর সাথে থাকবে 4, ঠিক আছে? এইবার 36 এর বর্গমূল হয় 6, আর 4 এর বর্গমূল হয় 2, মাঝখানে আছে গুণ, তার মানে 12, তার মানে রুট উঠে গেছে। দেখছেন, তার মানে আপনি এইটাকে এটাতে গুণ করে বড় বানাতে পারেন, অথবা এদেরকে ভেঙে ছোট ছোট বানায় নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা করতে পারেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাবো এই 5 নম্বরে। 5 নম্বরে কি আছে? রুট 15, রুট 15 ইন্টু রুট 12। তাহলে মাঝখানে যেহেতু দেখেন 15 রুট হয় না, 12 রুট হয় না, কিন্তু মাঝে যেহেতু গুণ আছে, তাহলে দেখতে হবে কম্বাইন্ড করে রুট হয় কিনা। তাহলে 15 ইন্টু হচ্ছে 12, বুঝিনি? আচ্ছা, দেখেন, এখন 15 দিয়ে যদি 12 গুণ করেন, 15 দুগুণী 30 এর 0 হাতে 3, 15 15 আর 3 কত হয়? 15 আর 3 হচ্ছে 18, রুট 180। 180 কিন্তু বর্গমূল হবে না, কেন? কারণ যদি রুট 169 হতো তাহলে 13 হতো, রুট 196 হতো তাহলে 14 হতো। দেখছেন, এই সংখ্যাগুলা বুঝলেই কিন্তু বুঝবেন যে এটা হয় কিনা, কারণ এই 180 169 আর 196 এই দুইজনের মাঝে পড়ছে, তাহলে এই দুইজনের বর্গমূল হয়, এর হয় না, তাহলে 180 বর্গমূল হয় না, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? এটা একটা অমূলদ সংখ্যা। কিন্তু কেউ যদি মনে করে যে আমি এরকম সম্পূর্ণ গুণ করব না, আমি একটা অন্য কাজ করব, কিভাবে? দেখেন, 15 ইন্টু হচ্ছে 12, সে এখন এই সংখ্যাকে ভেঙে দিবে, লিখবে 5 গুণ 3, সেই 12 কে ভেঙে দিবে 3 গুণ 4, ঠিক আছে? এখন এই 5 থাকবে, এই 3 আর 3 হয় হচ্ছে 9, আর এই হচ্ছে 4। তাহলে দেখেন, এর মধ্যে থেকে এই 9 এর বর্গমূল 3 হবে, 9 এর বর্গমূল 3 হবে, 4 এর বর্গমূল 2 হবে, কিন্তু 5 এর বর্গমূল হয় না। সুতরাং এখানে আমরা ফাইনালি দেখতে পাচ্ছি দুইজনের উপর থেকে রুট উঠতেছে, কিন্তু একজনের উপর রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে, এই 5 এর উপর রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে। তাহলে আমি কি বলছিলাম? যে রুটের অস্তিত্ব থাকা যাবে না, একটুও থাকবে না। এইভাবে ভেঙে ভেঙেও করতে পারেন, কিন্তু সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ক্লাস নোট গ্রুপে দেওয়া আছে ভাই, সবই পাবেন। একবারে করা যায়। এটা ভাঙার কারণ কি বলি শোনেন, এটা একবারে গুণ করলে সংখ্যাটা অনেক বড় আসতে পারে, অনেক সময় বড়, যদিও আসেনি, আমি বলছি, আমি দুইটাই দেখালাম, সমস্যা নাই, যেটা ইচ্ছা নিতে পারেন। তাহলে এই বন্ধু ক্লিয়ার হলো? হ্যাঁ, ক্লিয়ার হলো। দেখেন, এবার আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে রুট 150 ডিভাইডেড বাই রুট 6, রুট 150 ডিভাইডেড বাই রুট 6, হ্যাঁ, এটা মূলদ না অমূলদ? এখানে কিন্তু ভাগ আছে, ভাগ। তাহলে ভাগ থাকলে আমি কি করতে বলছি? ভাগ থাকলে কিন্তু এটাকে একত্রে লেখা যাবে, 150 ডিভাইডেড বাই 6। এবার কাটাকাটি করা যায়, 6 দিয়ে সরাসরি কাটা যদি নাও বোঝেন, 2 দিয়ে আগে কাটেন, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6,
75 দুগুণে 150। এবার 3 দিয়ে যদি কাটেন 3 25 75, তার মানে কাটাকাটি করে এটা কত আসলো √25, আর 25 এর রুট কত 5। তার মানে আলাদা আলাদা করে উপর নিচে রুট না হলেও কম্বাইন্ড করে কাটাকাটি করার পরে রুট উঠে গেছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। সুতরাং এটা একটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, এখন দেখেন, মনে করেন যে 3√8 ডিভাইডেড বাই √2, 3√8 ডিভাইডেড বাই √2। আমি বলি, যখন আবার এটা একটা দিলাম, আর একটা সংখ্যা দিচ্ছি হচ্ছে 3 প্লাস √7। দেখেন, একটু তাকান, মনোযোগ দেন। তারপর হচ্ছে 5 মাইনাস √13। তারপর হচ্ছে আমি নিব হচ্ছে 7 ইন্টু √12, 7 ইন্টু √12। তারপর হচ্ছে 3 ইন্টু √16, হ্যাঁ, 3 ইন্টু √16। তারপর নেব হচ্ছে -3 প্লাস √25। আচ্ছা, এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে, সবাই দেখেন, মনোযোগ দেন। তারপর আমি আরেকটা এক্সাম্পল নেব হচ্ছে √13 ডিভাইডেড বাই 7। তারপর নেব হচ্ছে √36 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এই যে আমি এখানে কিছু এক্সাম্পল নিছি, সবাই একটু তাকান। এখানে যে এক্সাম্পলগুলো নিছি সেখানে দেখছেন যে একটা অংশের উপর রুট আছে, একটা অংশের উপর রুট নাই। যোগ আকারে আছে, গুণ আকারে আছে, ভাগ আকারে আছে, বিয়োগ আকারে আছে। যদি এরকম দেখেন কখনো যে একটা অংশের উপর রুট আছে, একটা অংশের উপর রুট নাই, যে অংশের উপর রুট নাই সেই অংশ নিয়ে আপনার কনসার্ন না, যে অংশের উপর রুট নাই সেটা নিয়ে আপনার কনসার্ন না। আপনার কনসার্ন হচ্ছে যেটার উপর রুট আছে সেইটুকু কাজ করবেন। আমার কথা কি বুঝছেন? কখনো যদি দেখেন যে একটা অংশের উপর রুট আছে, একটা অংশের উপর রুট নাই, এরকম যদি কখনো সিচুয়েশন ফেস করেন, সেক্ষেত্রে যে অংশের উপর রুট নাই ওটা নিয়ে কাজ না, ওটা তো এমনিতেই মূলদ, ওখানে তো রুট নাই, ওই অংশটুকু এমনি মূলদ। যে অংশের উপর রুট আছে ওই অংশটা দেখতে হবে যে ওখান থেকে রুট সরে কিনা। যদি ওখান থেকে রুট সরে তাহলে পুরো ফলাফলটা মূলদ হবে, যদি ওখান থেকে রুট না সরে তাহলে অমূলদ। ব্যাস, ওকে। আচ্ছা, তাহলে এবার √45। আচ্ছা, √9 গুণ √5, হ্যাঁ √45 হবে। আচ্ছা শোনেন, একজন বলছে যে √9 গুণ √5 এটা সমান √45। হ্যাঁ, এটা সমান √45। আবার এই √45 কে আমি লিখতে পারি, এই 45 মানে কি 9 গুণ 5 লেখা যায় না? এই 9 এর রুট হচ্ছে 3, বের হয়ে যাবে, আর 5 এর রুট হয় না, এটা থেকে যাবে। 3√5 যা বোঝায় √45 তাই বোঝায়, মানে এইটা আর এইটার মানে একই, সেম, আলাদা না। হ্যাঁ, বুঝছেন? এবার দেখেন, তাহলে এই -3 এটার উপর রুট নাই, সুতরাং এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন √25। √25 এর কি রুট হয়? ইয়েস। তার মানে এখান থেকে রুট উঠে যাবে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। প্রথমটা মূলদ, বুঝছেন সবাই? প্রথমটা মূলদ। আচ্ছা, এখন এই যে 3 আর 7, দেখেন 3 এর উপর রুট নাই, সুতরাং এটা আমাদের কনসার্ন না। এখানে 7 এর উপর রুট আছে, কিন্তু 7 এর উপর থেকে রুট ওঠে না, সুতরাং এই টোটাল ফলাফলটা কি হবে? এই টোটাল ফলাফলটা হবে অমূলদ, এটা মূলদ। যদি কখনো দেখেন যে একটা অংশের উপর রুট নাই, একটা অংশের উপর রুট আছে এবং যোগ বিয়োগ গুণ ভাগ আকারে আছে, তখন আপনার কনসার্ন হলো রুট যে অংশের উপর আছে শুধু সেইটুক নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার এটা কি হবে? এই যে এটা কি হবে? এটা কি হবে আপনারাই বলেন তো? 5 মাইনাস √13, এটা কি হবে? এই অংশটা কি হবে? 5 মাইনাস √13, 5 মাইনাস √13। আচ্ছা, 5 মাইনাস √13 অমূলদ। সবাই বলছেন অমূলদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন এখানে 5 এর উপরে রুট নাই, শুধু এই অংশের উপর রুট আছে, তার মানে আমার কনসার্ন এই অংশ নিয়ে। তাহলে এখান থেকে কিন্তু 13 এর উপর থেকে কিন্তু রুট ওঠে না, তার মানে এখানে কিন্তু রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে। রুটের অস্তিত্ব একটা অংশে থাকলেই সেটা অমূলদ, মানে রুটের অস্তিত্ব কোথাও থাকলেই অমূলদ ভাই, ঠিক আছে? এটা অমূলদ। আচ্ছা, এবার হচ্ছে এই যে দেখেন, এই যে এটা অমূলদ, এটা অমূলদ। এবার এই যে এটা রুটস, আচ্ছা 7 ইন্টু √12। এখন এই অংশের উপর রুট নাই, এই অংশের উপর রুট আছে, তাহলে এই দুটাকে কিন্তু একত্র করে আবার লেখা যায় না? যদি এইটার উপরও রুট থাকতো তাহলে দুইটাকে কম্বাইন করে লিখতে পারতাম। তো এটার উপর যেহেতু রুট নাই, সেটা এখানে গুণ থাক আর ভাগ থাক আর যোগ থাক আর বিয়োগ থাক, এটা নিয়ে আমার কনসার্নই না। আমার কনসার্ন শুধু রুট অংশ নিয়ে। তাহলে 12 কি রুট হয় না? 12 কিন্তু রুট হয় না, তার মানে এখানে কিন্তু রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে। রুটের অস্তিত্ব যেহেতু থেকে যাচ্ছে, সুতরাং এটা একটা অম্লদ সংখ্যা।
এটা একটা কি সংখ্যা? অম্লদ সংখ্যা। ঠিক আছে, এবার 3 ইন্টু রুট 16, দেখেন 3 ইন্টু রুট 16, 3-এর উপরে রুট নাই, এটা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে রুট 16 নিয়ে। 16-র উপর থেকে কি রুট সরে? না, 16-র উপর থেকে কিন্তু রুট সরবে না, সরি সরবে, কারণ 16 রুট হয়তো 4, তার মানে 3-এর উপর তো রুট নাই, এটা বাদ। 16-র উপর থেকে রুট সরে যাবে, হবে 4, তার মানে এখানে কিন্তু রুটের অস্তিত্ব থাকছে না, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা মূলদ, এটা মূলদ। ওকে, আচ্ছা, এইবার এই পাশে আমি কি লিখছিলাম, আরো কিছু এক্সাম্পল লিখছিলাম এই ধরনের। এই যে দেখেন, এই নিচ থেকে যাচ্ছি, নিচে কি ছিল? রুট 36 ডিভাইডেড বাই 5। তাহলে এখানেও কিন্তু একটা অংশের উপর রুট আছে, একটা অংশের উপর রুট নাই। আপনারা বলেন তো এটা কি হবে, মূলদ নাকি অমূলদ? এটা রুট 36 ডিভাইডেড বাই 5 মূলদ নাকি অমূলদ? রুট 36 ডিভাইডেড বাই 5 এটা মূলদ নাকি অমূলদ? আচ্ছা, তাহলে এখানে দুইটা অংশ, একটা অংশের উপর রুট আছে, একটা অংশের উপর রুট নাই। তো রুট যেটার উপর নাই সেটা তো আমাদের সেটা তো সমস্যাই নাই। তাহলে এই 36 উপরের অংশের রুট 36, আমরা জানি 36-এর উপর থেকে রুট সরে যায়। তো যেহেতু 36-এর উপর থেকে রুট সরে যায়, তার মানে এখানে রুটের অস্তিত্ব থাকছে না, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। রুট 35 কেমনে হয়? আচ্ছা, রুট 35 বাই 5 এটা মূলদ কেমনে হয়? 35-এর কি রুট হয়? হ্যাঁ, এটা 35-এর কি রুট হয়? হয় না। তাহলে 35-এর তো রুট হয় না, তার মানে এটা অমূলদ সংখ্যা, এটা অমূলদ। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন, তাহলে এটা মূলদ, এটা মূলদ। এই জন্য আমি বলছি যে সংখ্যা প্রশ্ন মুখস্থ করে যে লাভ নাই, বুঝে পড়ে যেতে হবে, যাতে কোশ্চেন কমন না পড়ুক, কিন্তু আপনি সলভ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এই যে রুট 13 ডিভাইডেড বাই 7, রুট 13 ডিভাইডেড বাই 7, রুট 13 ডিভাইডেড বাই 7, তাহলে এটা কি হবে? এটা কি হবে, মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? ও আচ্ছা, 36-কে 35 লিখছেন ভুলে, ঠিক আছে, থ্যাংক ইউ। 35 বাই 5 কিভাবে মূলদ? তাহলে আপনাকে কি পড়ালাম এর আগে? 35 বাই 5 এটা তো পি বাই কিউ আকারে আছে, এর উপরে 35 ওটাকে পি ধরেন, আর নিচে 5 এটাকে কিউ ধরেন, যেখানে পি ও কিউ মূলদ পূর্ণ সংখ্যা। তা 35 একটা পূর্ণ সংখ্যা না, 5 একটা পূর্ণ সংখ্যা না, তো দুটা পূর্ণ সংখ্যার অনুপাত, সেটা কি মূলদ না? এই প্রশ্নে এখন এসে করলে তো বিপদ, মহাবিপদ। এটা অমূলদ সংখ্যা, কারণ 13-এর উপর থেকে রুট উঠবে না, তার মানে এটা হচ্ছে অমূলদ, এটা অমূলদ। ঠিক আছে, এবার আমাদের এই যে একটা আর একটু কমপ্লেক্স এক্সাম্পল, এখানে হচ্ছে 3 রুট 8 ডিভাইডেড বাই রুট 2। আচ্ছা, 3 রুট 8 ডিভাইডেড বাই রুট 2, একটু খেয়াল করেন প্লিজ। তাহলে এখানে কি বলছি, যতটুকু অংশের উপর রুট নেই সেটাকে আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে রুট যেটুকুর উপর আছে সেইটুক নিয়ে। তার মানে 3 বাদ দিয়ে ক্যালকুলেশন করেন, এই 3 তো কোনো ব্যাপারই না, 3 বাদ দিয়ে ক্যালকুলেশন করেন, কারণ 3-এর উপর তো রুট নাই। তাহলে 3 বাদ দিলে আমার থাকতেছে রুট 8 ডিভাইডেড বাই রুট 2। দেখতে হবে এই অংশ থেকে রুট ওঠে কিনা। তো যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এই দুইজনকে একটা বড় রুটের মধ্যে পার করে দেন, রুট 8 ডিভাইডেড বাই 2। এবার 2 দিয়ে 8কে কাটলে 4 বার, তার মানে এটা রুট 4, আর রুট 4 মানে কত? 2। তার মানে এখানে রুট ছিল, বাট কম্বাইন করে দেখতেছি যে রুট থাকছে না, যেহেতু রুটের অস্তিত্ব থাকছে না, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। এই কে রে, কে রে, কে? হ্যাঁ, কথা আসতে বলতে হবে, আর শব্দ আসতে করো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে যদি একাধিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে মূলদ অমূলদ আমরা কিভাবে ডিসাইড করব, আশা করি বুঝতে পারছেন। বর্গমূল আর ঘনমূল এইরকম টাইপের। তো বর্গ এতক্ষণ কি শিখালাম? এতক্ষণ তো বর্গমূলই শিখালাম। আর প্রথম যে দুইটা ক্লাস করছি সেখানে তো হাজার হাজার এক্সাম্পল দিছি। প্রথম দুইটা ক্লাস দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে ওখানে প্রচুর এক্সাম্পল দেওয়া, তাই না? রুট 2 রুট 3 প্রমাণ সহ এই প্রমাণ এখন করে লাভ নাই, সহজ কথা, এই প্রমাণ এখন করে লাভ নাই। হ্যাঁ, এই প্রমাণ এখন করতে গেলে পরে সময় নষ্ট হবে। রুট 2 রুট 3 একটি অমূলদ সংখ্যা, এর প্রমাণ তো বইয়ে দেওয়াই আছে, আমার কথা কি বুঝছেন? কিন্তু এই রুট 2 রুট 3 প্রমাণ, এটা প্রিলিমিনারি কোর্স, এখানে রিটেনের 60% কভার করে দিব, সেটা কিন্তু আমি আগেই বলছি, কোর্সের আগেই বলছি। হ্যাঁ, এখানে যদি এখন এর প্রমাণ চান তাহলে ক্লাস নষ্ট হবে, আর কিছু না।
আচ্ছা এবার দেখেন, এইবার হচ্ছে আমি কিছু রিয়েল এক্সাম্পল দেখাবো। মোবাইলটা রাখি, বুঝিনি। যদি ঘনমূল 3 থাকতো √8, আচ্ছা ঘনমূল 3 হলো আর ইন্টু হচ্ছে √8, তো এইটারও এই 3-এরও ঘনমূল হয় না, √8-এরও ঘনমূল হয় না, তো কার বর্গমূল হয় না, তার মানে এটার উপর থেকেও রুট উঠবে না, এটার উপর থেকেও রুট উঠবে না, তার মানে এখানে রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে। এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এখানে রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে। 3√8 ডিভাইডেড বাই √2, এটা আরেকবার বোঝানোর কি আছে, এখানে এই 3, তো 3-এর উপর কি রুট আছে, এই 3-এর উপর নাই, তো 3-এর উপর যেহেতু এটা ঘনমূল না ভাই, ঘনমূল থাকলে এখানে থাকবে, ঘনমূল হলে এখানে থাকবে, বোঝার চেষ্টা করেন প্লিজ। আপনি ঘনমূল চিন্তা করছেন কেন? এটা হচ্ছে 3√8, মানে এই জিনিসটা হচ্ছে 3 × √8, এটা হলে তাই। এই জিনিসটা এইটা আর এটা সেম না। যদি ঘনমূল হতো তাহলে এই রুটের কোলের মধ্যে 3 থাকতো, আর যদি রুটের বাইরে 3 থাকে তার মানে এটা হচ্ছে ঘনমূল 8 না, 3√8, বুঝছেন? আচ্ছা যদি এখানে থাকতো ঘনমূল 8 ডিভাইডেড বাই √2, দেখেন তো ঘনমূল 8, এই 8-এর ঘনমূল 2, তার মানে উপরে 2 কিন্তু নিচে √2, তার মানে তো উপর থেকে সরছে রুটটা কিন্তু নিচ থেকে রুট সরেনি, তবে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। সমস্যা নাই, প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। বোঝা গেছে কিনা তাই বলেন। আমার মনিটর প্রবলেম করছে, কি বলেন এসব? আচ্ছা এবার দেখেন, তাহলে আমি আশা করছি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কোনটা মূলদ হবে কোনটা অমূলদ হবে, এইটুকু বুঝতে পারছেন আশা করছি। এখন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যেগুলা পরীক্ষাতে এখনো এই টাইপের কোশ্চেন এখনো আসেনি, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এখনো আসেনি, বাট যদি চলে আসে, কিন্তু কেউ যদি মনে করেন তাহলে এই টাইপটা স্কিপ করতে পারেন, এই টাইপটা স্কিপ করতে পারেন। হ্যাঁ, যেখানে আপনি বুঝবেন না যে এখানে রুট আছে না নাই, কিন্তু লুকায়ে রুট ওর মধ্যে আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা ধরেন আগে রুট তোলা বুঝাই আগে, ধরেন আচ্ছা এখানে আছে √5, এখানে আছে মনে করেন যে এখানে আছে 3, এখানে আছে √5-এর উপরে 2/3, আর এখানে আছে মনে করেন হচ্ছে 6, সাপোজ মনে করেন এখানে আছে √3-র উপরে হচ্ছে 1/3, এখানে আছে মনে করেন হচ্ছে 9। এইগুলাকে কিভাবে ভেঙে লেখে, এখান থেকে কিভাবে রুট তুলে লিখতে হয়, এটাকে ভাঙবো কিভাবে, সবাই একটু মনোযোগ দেন, মানে এই রুটটা তুলতে হয়, এই রুটটা তোলার নিয়ম কি, কিভাবে লিখতে হয়। রুট তোলার নিয়ম হচ্ছে, এদিকে তাকান, রুট তোলার নিয়ম হচ্ছে এই রুটের মধ্যে, এদিকে তাকান, এই রুটের মধ্যে যা আছে যেভাবে আছে সেইভাবে লিখতে হবে, রুটের মধ্যে যা আছে যেভাবে আছে সেইভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে রুটের মধ্যে এখানে কত আছে, 3⁻⁴, 3⁻⁴, ওকে। তাহলে রুটের মধ্যে যে জিনিসটা যেভাবে আছে সেভাবে লিখলাম। এইবার এর সাথে এখানে দিব গুণ, ওর সাথে এখানে গুণ দিবেন, গুণ দিয়ে উপরে লিখবেন 1 আর নিচে লিখবেন এই রুটের কোলের মধ্যে যা থাকবে তাই, সব সময় এরকম রুটের ভেতরে যা আছে তাই লিখবেন, তার পাশে গুণ দিয়ে উপরে লিখবেন 1 আর নিচে লিখবেন এই রুটের কোলের মধ্যে যা থাকবে তাই। এবার কাটাকাটি করলে 3 উপরে 1 আর 1 গুণ করলে 1 আর 3 9 27, 3⁻⁴/27। মানে আমি বুঝাতে চাচ্ছি কোনো একটা জায়গা থেকে যদি রুট তুলে দেন তাহলে রুট তুলে জিনিসটাকে কিভাবে লিখতে হয়। তাহলে এখানে কিভাবে করতে হবে, রুটের মধ্যে জিনিসটা যেভাবে আছে 5⁻²/3 ওইভাবেই লিখতে হবে, তারপরে দিতে হবে গুণ, গুণ দিয়ে উপরে সবসময় 1 আর নিচে কি এই রুটের কোলের মধ্যে যা আছে তাই, রুটের কোলের মধ্যে 6 আছে 6, এই 2 দিয়ে এই 6কে কাটলে যায় 3 বার, তাই এটা কত হচ্ছে, এটা হচ্ছে 5 উপরে
এই 1 আর 1 গুণ করলে 1, আর নিচে 3 আর 3 গুণ করলে 3 3 9। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে? রুটের ভেতরে কত আছে? রুটের ভেতরে আছে 5 টু দি 5 এর উপরে কিছু নাই মানে 1 আছে, কিন্তু এখানে কিছু নাই মানে 1 আছে, বুঝে নিতে হবে। ইনটু উপরে 1 আর নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে আছে 3, তাহলে এটা হচ্ছে 3। তাহলে 5 টু দি পাওয়ার এই 1 আর 1 গুণ করলে 1, নিচে হচ্ছে 3, 5 টু দি পাওয়ার 1/3। এই জন্য ঘনমূল তুলে পাওয়ার 1/3 হয়। এইটুকু কি বোঝা গেছে বিষয়টা? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? নেট প্রবলেম এখানে না, নেট আপনার ওইখানে প্রবলেম। আমি তো সব ঠিকঠাক দেখতে পাচ্ছি, আমার সামনে একটা ডিভাইস আছে। যদি আমার এখানে প্রবলেম হয় তাহলে আমি নিজেও দেখতে পাবো না, ঝাপসা দেখবো, বা আমি নিজেও এখানে আটকে যাচ্ছে বুঝতে পারবো। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এই জিনিসটা সূচকে তো কাজে লাগবেই, কিন্তু এখনই আমি জিনিসটা বোঝাই দিচ্ছি। তাহলে রুট তুলে দিয়ে কোনো একটা সংখ্যাকে কিভাবে লিখতে হয়, রুটের ভেতরে জিনিসটা যেভাবে আছে সেইভাবেই লিখবেন। তার পাশে দিবেন গুণ, পাওয়ারে গুণ, তার উপরে দিবেন 1 আর নিচে দিবেন এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। এইবার আপনারা আমাকে বলবেন, মনে করেন যে এখানে আছে 12, মনে করেন 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 16/3। এটা কিভাবে লিখবেন বলেন তো? এই জিনিসটা কিভাবে লিখবেন? এটা কত হবে? সেকেন্ড এন্ড থার্ড লাইন কি যে বুঝছেন না, সেটাই তো চিন্তার বিষয়। আচ্ছা, এটা দেখেন, এটা কিভাবে লিখবেন? রুট, আমি আবার বলছি, এই রুট তুলে দেওয়ার নিয়ম হচ্ছে রুটের ভেতরে যে জিনিসটা আছে ওই জিনিসটার ভেতরে রুটের মধ্যে যা আছে তাই লিখবেন, সহজে বোঝেন। তাই রুটের মধ্যে আছে কি 2 টু দি পাওয়ার 16/3, যেভাবে আছে আপনি সেইভাবে লিখলেন। এবার এর পাশে দিবেন গুণ দিয়ে উপরে লিখবেন 1 আর নিচে লিখবেন এই রুটের কোলের মধ্যে আছে 12, তাই। এটা না বোঝার কি আছে? এবার কাটাকাটি করেন, 4 দিয়ে কাটা যায়, 4 4 16, 3 4 12। তাহলে এখানে 2 আর উপর হচ্ছে যে এগুলো গুণ হবে না, এখানে গুণ চিহ্ন আছে মানে এগুলো সব গুণ, 4 1 4 আর নিচে এই 3 আর 3 গুণ করলে 3 3 9, তার মানে 2 টু দি পাওয়ার 4/9, 2 টু দি পাওয়ার 4/9। বোঝা গেছে? খুবই সিম্পলি বোঝেন তাহলে মনে থাকবে। রুটের ভেতরে যা আছে সেটা যেভাবে আছে লিখবেন, পাওয়ারের পাশে গুণ দিবেন, উপরে 1, নিচে কি রুটের কোলের মধ্যে যা আছে তাই। হ্যাঁ, দেখেন এখন আমরা রিয়েল এক্সাম্পল দিব যে কোন সংখ্যা মূলত দিয়ে এই বিষয়গুলোও আসতে পারে, বলা যায় না। আসলে অনেকে বুঝবেই না যে এবার মূলদের মধ্যে এগুলো আসলো কোথা থেকে। দেখেন, মনে করেন যে পরীক্ষক প্রশ্ন দিছে, দেখেন এই যে রুটের এর মধ্যে 8 আছে, 24, এটা মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? দেখেন, এটা মূলদ নাকি অমূলদ? আচ্ছা, বলবো, আমি তো এখনো শেষ করি নাই, বলবো। এখন দেখেন, তাহলে আমি কি বলছি, আগে রুট সরাবো, রুট সরাই দেখতে হবে সংখ্যার পরিস্থিতি কি। তাহলে রুট সরানোর নিয়ম কি, রুটের মধ্যে যা আছে সেটা যেভাবে আছে সেইভাবে লিখবো, 2 টু দি পাওয়ার 4। এবার পাশে দিব গুণ, উপরে 1 আর নিচে কত, নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে যা আছে তাই, কোলের মধ্যে আছে 8, তাহলে নিচে 8। এবার দেখেন এই 4 দিয়ে 8 কে কাটা যায়, 4 দুগুণে 8, তার মানে এখানে কত, 2 টু দি পাওয়ার উপরে 1 নিচে 2 মানে 1/2, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, আপনারা তো জানেন যে পাওয়ারে হাফ থাকা মানেই তো রুট, এই রুট চিহ্ন মানেই তো হাফ, তার মানে যে 2 টু দি পাওয়ার হাফ, এই পাওয়ার হাফ মানে এটা √2, আর √2 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, তার মানে এই জিনিসটা একটা অমূলদ সংখ্যা। দেখছেন, এইভাবে আসতে পারে, এইভাবে মানে এরকম হতে পারে, এই ধারণাটা আমি চিন্তা করছি যে হ্যাঁ প্রশ্ন তো এরকমও থাকতে পারে। ইভেন পরীক্ষক যদি বলে, মনে করেন দেখেন পরীক্ষক প্রশ্নগুলো নিচের কোন বললো যে মনে করেন 8 টু দি পাওয়ার 1/3 মূলদ নাকি অমূলদ, এরকম আসলো প্রশ্ন, 8 টু দি পাওয়ার 1/3। আমরা তো ঘনমূল 8 পড়ছি, এরকম না দিয়ে এরকম দিল, এটা যা বোঝায় এটা তো তাই বোঝায়, এটাও যায় এটাও তো তাই, তাই না? আমার কথা কি বুঝতে পারতেছেন? তো ঘনমূল 8 মানে 2, তো 8 টু দি পাওয়ার 1/3, এই 8 কে কি লেখা যায়, এই 8 কে লেখা যায় 2 কিউব
তার উপরে আছে 1/3, পাওয়ারের পরে গুণ হয়ে 3 কেটে এই 2 থাকে। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, বুঝছেন? এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এই যে এটা কিন্তু অমূলদ সংখ্যা, এটা কি বেরোলো? অমূলদ সংখ্যা। এখন দেখেন আমি আরো এক্সাম্পল দিচ্ছি। মনে করেন যে এক্সাম্পলটা এরকম দিলাম, 4, এখানে কোলের মধ্যে 4, 5 টু দি পাওয়ার 8/3, 5 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 3, 5 টু দি পাওয়ার 8/3 মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এটা মূলদ নাকি অমূলদ, আমাকে এটা চেক করতে হলে আগে এটা রুট সরাই আগে দেখতে হবে এর পাওয়ারের কি অবস্থা। তাহলে আমি এই রুট সরানোর জন্য কি করতে হয়, রুটের ভেতরে যা আছে সেটা আমরা সেইভাবে লিখলাম, তারপর দেবো গুণ, উপরে দেবো 1 আর নিচে হচ্ছে এই রুটের কোলের মধ্যে যেটা আছে সেটা যাবে। এবার কাটাকাটি যায়, 4 দুগুণী 8, তাহলে এটা কত? 5 টু দি পাওয়ার 2/3। এখন প্রশ্ন হচ্ছে এরকম যদি সত্যি, এদিকে তাকান, এখন প্রশ্ন হচ্ছে এটা মূলদ না অমূলদ? আমাকে আপনারা প্রশ্নের উত্তর দিবেন, বলেন। আমি আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি। কোথায় গেল? রিমোট করে রাখলাম। আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি, এটা মূলদ না অমূলদ? আচ্ছা শোনেন, মাথায় একটা জিনিস ঢুকায় নেন, কোনো কিছুর উপরে এরকম, এটা কি পাওয়ার, এই পাওয়ারের মানটা কি ভগ্নাংশ না? এদিকে তাকান, এই পাওয়ারের মানটা কি ভগ্নাংশ না? কোনো কিছুর উপরে ভগ্নাংশ পাওয়ার মানে জানেন, এটাও কোনো না কোনো রুট। ভগ্নাংশ পাওয়ার মানেও কোনো না কোনো রুট। ভগ্নাংশ পাওয়ার মানেই কোনো না কোনো রুট। কথা কি বুঝতে পারছেন? ভগ্নাংশ পাওয়ার মানেই কোনো না কোনো রুট। যেমন আপনি লেখেন না যে, আপনি মনে করেন যে ঘনমূল 5, এটাকে কি লিখতেন? 5 টু দি পাওয়ার 1/3 লিখতেন না? লিখতেন না? এই দেখেন ভগ্নাংশ পাওয়ার, এই ভগ্নাংশ পাওয়ার মানে কোনো না কোনো রুট। তার মানে এই যে ঘনমূল 5, তার মানে এইটাই তো ঘনমূল 5, এই পাওয়ারই তো ঘনমূল 5। তার মানে কোনো কিছুর উপরে ভগ্নাংশ পাওয়ার থাকা মানে ওইটা কোনো না কোনো রুট। তাহলে এই যে এখানে 5 এর উপরে 2/3 আছে, তার মানে এটা কোনো না কোনো রুট। এটা কেমন রুট? এটা হচ্ছে 25-এর ঘনমূল। 25-এর ঘনমূল। এইবার বলেন, এই সংখ্যা যদি পরীক্ষায় দেওয়া থাকে আপনি সহজেই বলে দিবেন এটা একটা অমূলদ সংখ্যা, কারণ 25-এর ঘনমূল হয় না। কিন্তু এই সংখ্যা না দিয়ে যদি এরকম দেয়, তখন তো আপনি বিপদে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন। তখন তো আপনি বুঝতেছেন এটা কি ভাই, হোয়াট ইজ দিস। আচ্ছা, এখন এইটা কিভাবে, এটা দেখেন, এইভাবে তাকান, এদিকে তাকান, বুঝতে পারবেন। এই 3 আর এই 25 মানে 5 স্কোয়ার। এইবার 5 স্কোয়ার থাকলো, আর এই রুট তুলে দেওয়ার জন্য উপরে 1 আর নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে 3। তার মানে 5 টু দি পাওয়ার 2 2, নিচে হচ্ছে 2/3। এই দেখেন 5 টু দি পাওয়ার 2/3 মানে ঘনমূল 25। এই ঘনমূল 25 চেনে অমূলদ, কিন্তু এইটা চেনে না। বলেন এবার আমার কথা কি বুঝছেন? এই ধরনের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কোনোদিন হয় নাই, কোথাও নাই। বাট আমি চিন্তা করছি যে যদি কোনোদিন কোন পরীক্ষক এরকম ফরম্যাট না দিয়ে যদি এরকম ফরম্যাট দেয়, তখন আমার শিক্ষার্থীরা কি করবে? তারা কি রেখে চলে আসবে নাকি উত্তর দিবে? আপনারা কি বুঝছেন আমার কথাটা? এখন আমি তো সহজ একটা মেথড বলবোই, টেনশন করেন না। আমি এমন একটা কিছু বলবো যে আপনার কোনো কিছু মাথায় নিয়ে লাগবে না। কিন্তু আগেই যদি ওইটা বলি, তাহলে তো অরিজিনাল জিনিসটাই শিখবেন না। আপনারা কি বুঝছেন যে ঘনমূল, আপনাকে যদি বলা হতো ঘনমূল 25 মূলদ না অমূলদ, আপনি চোখ বুঝে বলে দিবেন। কেন? 27-এর ঘনমূল হয়, 25-এর তো হয় না, তার মানে এখান থেকে রুট উঠবে না, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা বলে দিচ্ছেন। বাট যখন এই ফরম্যাটটা এরকম না দিয়ে এরকম দেওয়া হচ্ছে, এই যে, তখন কিন্তু বুঝছেন না, তখন কিন্তু বুঝছেন না। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব, আমাদের কাজ কি? দেখেন এদিকে তাকান, আমাদের কাজ হচ্ছে যখনই দেখবেন যে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি আরো, মনে করেন যে 8 টু দি পাওয়ার
2/3, 8^2/3 বলা হলো এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ। যখনই দেখবেন যে কোন সংখ্যার উপরে এরকম ভগ্নাংশ পাওয়ার আছে, তখন আপনার কাজ হলো এর যে বেজ, এটাকে বেজ বলে, নিচে যেটা থাকে সেটাকে বেজ বলে, আপনার কাজ হলো এই বেজকে ভাঙা। ভাঙা যদি যায়, ভাঙা না গেলে আর ভাঙবেন কিভাবে? ভাঙা যদি যায় তাহলে ভাঙবেন। তা বেজে যে 8 আছে, 8কে কি লেখা যায় না 2 কিউব? যায় না, তার মানে এই 8 এর পরিবর্তে আমি লিখবো 2 কিউব, আর তার উপরে আছে হচ্ছে 2/3, বুঝছেন? এইবার আমরা জানি পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 2^3 ইন্টু হচ্ছে 2/3, এই 3 কেটে এখানে থাকলো 2, তার উপরে আছে স্কয়ার, 2 স্কয়ার মানে 4 কি একটা পূর্ণ সংখ্যা না? আর সকল পূর্ণ সংখ্যা কি মূলদ। তার মানে এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা, এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। তাহলে আমি কি করব? যখনই দেখবো কোন সংখ্যার উপরে এরকম ভগ্নাংশ পাওয়ার আছে, আমার কাজ হলো এই বেজে যে সংখ্যা আছে ওকে ভেঙে কোনোভাবে এরকম সূচকীয় ফর্মে লেখা যায় কিনা। সূচকীয় ফর্মে লিখলে এইটার সাথে এটা কিছু কাটাকাটি হয়ে মিনিমাইজ হয়ে একটা ফর্মেট আসবে। যদি এখানে লাস্টে পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা মূলদ, কারণ আমরা জানি সকল পূর্ণ সংখ্যা মূলদ। ক্লিয়ার? সকল পূর্ণ সংখ্যা মূলদ। জি, এখন দেখেন আমি আরো দেখাবো, আরো এক্সাম্পল দিব। হয়েছে এটা? এখন দেখেন, কিন্তু মনে করেন যে পরীক্ষায় যদি আসে 8^3/2, 2/3 না এসে 3/2 আসছে, বলছে 8^3/2 মূলদ নাকি অমূলদ? 8^3/2 মূলদ নাকি অমূলদ? দেখেন, তাহলে আমরা কি করব? যখনই দেখব কোন সংখ্যার উপর এরকম ভগ্নাংশ পাওয়ার আছে, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই বেজে যে সংখ্যাটা আছে তাকে ভাঙা। বেজে যে সংখ্যাটা আছে তাকে ভাঙা। তাহলে 8কে ভাঙা যায়, 8কে ভেঙে লেখা যায় 2 কিউব, তার উপরে আছে কি 3/2। এবার আমরা কি জানি এই পাওয়ারে পরে হয় গুণ, তাহলে 2^, এই হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3/2। এবার কিন্তু 3 কাটে না, কারণ কাটাকাটি হয় উপরের সাথে নিচে, এখানে তো উপরে আছে, তাহলে উপরে গুণ হয়, নিচে গুণ হয়। তাহলে এই 3 এর সাথে 3 গুণ হবে, 3 কাটে দিন না কিন্তু, তাহলে 2^3 3 হয় 9, নিচে আছে 2। এবার তাকান, সবাই মনোযোগ দেন। এবার আমাকে বলেন এই বেজে ভেঙে চুরে আনার পরেও কি এর উপরে এই 2 এর উপরে কি ফ্র্যাকশন পাওয়ার না? এটা কি ভগ্নাংশ পাওয়ার না? 9/2 মানে কত? এই 9/2 কি 4.5 না? 4.5 না, ভগ্নাংশ না। যখন দেখবেন যে এরকম ভাঙার পরেও ভেঙে একদম শেষ পর্যন্ত আসার পরেও যদি এই পাওয়ারে যদি ভগ্নাংশ পাওয়ার থাকে, ভগ্নাংশ পাওয়ার মানেই কোনো না কোনো রুট, আমি কিন্তু বলছি। আর যতক্ষণ পর্যন্ত রুটের অস্তিত্ব থাকবে তাহলে অমূলদ। তার মানে এখানে ভগ্নাংশ পাওয়ার আছে মানে এটা রুটের অস্তিত্ব আছে। ভগ্নাংশ পাওয়ার মানেই রুট, ভগ্নাংশ পাওয়ার মানে কোনো না কোনো রুট, আপনার দেখার দরকার নাই কোন রুট। যখনই দেখবেন ভাঙাচোরার পরেও পাওয়ারে যদি ভগ্নাংশ পাওয়ার পান তাহলে অমূলদ, এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ক্লিয়ার বিষয়টা? অমূলদ সংখ্যা। ইয়েস, ভগ্নাংশ পাওয়ার হলেই অমূলদ না। ভগ্নাংশ পাওয়ার যেমন 8^2/3, এখানেও কিন্তু ভগ্নাংশ পাওয়ার ছিল, এখানেও কিন্তু ভগ্নাংশ পাওয়ার, তা থেকে আমি অমূলদ মেরে দিছি না। আমাকে চেক করতে হবে যে এই জিনিসটাকে আবার ভাঙা যায় কিনা। যদি এটাকে ভেঙে যদি আবার পাওয়ারে কাটাকাটি হওয়ার পরেও যদি ভগ্নাংশ পাওয়ার ভ্যানিশ হয়ে যায় তাও মূলদ। কিন্তু লাস্ট পর্যন্ত যদি ভগ্নাংশ পাওয়ারের অস্তিত্ব থেকে যায় তার মানে রুটের অস্তিত্ব থেকে গেছে, কারণ ভগ্নাংশ পাওয়ার মানেই কোনো না কোনো রুট। তাহলে এখন কি করব? এই 8 কে ভেঙে লিখবো 2 কিউব, তার উপর আছে 2/3, তাহলে 2^3 ইন্টু 2/3, এই 3 কেটে গেল 2 স্কয়ার মানে হচ্ছে 4। দেখছেন এখানেও ভগ্নাংশ পাওয়ার ছিল, কিন্তু ভগ্নাংশ পাওয়ারটা লাস্টে ভ্যানিশ হয়ে গেছে। এখানে ভগ্নাংশ পাওয়ার ছিল এবং লাস্টে ভগ্নাংশ পাওয়ারটা থেকে গেছে। ভগ্নাংশ পাওয়ারটা শেষ পর্যন্ত থাকলে অমূলদ, না থাকলে মূলদ। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, বেসটা ভেঙে দেখতে হবে যদি ভাঙা যায়। বেস যদি ভাঙা না যায় তাহলে কিভাবে ভেঙে দেখবেন? দেখেন আমি আরো এক্সাম্পল দিচ্ছি। মনে করেন এখানে আছে 4, ভিতরে আছে 5^8/3। এটা তো করালাম নাকি? আচ্ছা, 5^8/3 এটা মূলদ নাকি অমূলদ আমরা এটা চেক করব। তাহলে কি বলছি? প্রথমে রুট সরাতে হবে। রুট সরানোর নিয়ম কি? এই ভিতরে যা আছে যেভাবে আছে সেইভাবে লিখবো 5^8/3।
ইন্টু উপরে দেবো 1 আর নিচে দিব এই রুটের কোলের মধ্যে যেটা আছে তাই 4। এই 4 কে 8 এর মধ্যে 2 বার যাবে, তাহলে উপরে থাকলো 2, সরি এই যে 5 টু দি পাওয়ার উপরে 2 নিচে 3। এখন এই 5 কে তো আর ভাঙা যায় না, তাহলে আপনি কি করবেন? 5 কে কি এই 5 যে বেজ এটা কি আর ভাঙা যায়? যায় না, এটা মৌলিক সংখ্যা, আর কি ভাঙবেন? তার মানে 5 এর উপরে 2/3 একটা ভগ্নাংশ পাওয়ার, তার মানে লাস্টে ভগ্নাংশ পাওয়ার থেকে গেছে, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। ভগ্নাংশ পাওয়ার মানেই কোনো না কোনো রুট, অমূলদ সংখ্যা। বুঝছেন কিনা বলেন? এবার বুঝছেন কিনা বলেন কাইন্ডলি। এবার বোঝা গেছে অমূলদ সংখ্যা। এটা জটিল ভাবে নিয়েন না, যদি এটা জটিল লাগে বাদ দিবেন। কেন? এখান থেকে প্রশ্ন জীবনে হয়নি, আমার কাছে মনে হয়েছে তাই আমি বললাম, ঠিক আছে? প্রশ্ন জীবনে হয়নি। ভাই যেটা যেখানে বেশি এক্সাম্পল দেওয়ার দরকার সেখানে আমি বেশি দিব, যেখানে কম দেওয়ার দরকার সেখানে আমি কম দিব। এটা আমাকে আপনি যতই বলেন আমি আমার স্ট্র্যাটেজি তো পরিবর্তন করতে পারবো না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত বুঝবো না যে সবার ক্লিয়ার হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি পড়াতেই থাকবো। একটা এক্সাম্পল দিলে কি, যদি একটা এক্সাম্পল দিলে কি ক্লিয়ার হয়? এটা বুঝতে হবে না? কোনোদিন কি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়? এই জিনিসটা তো সহজ জিনিস না। এটা সহজ কার কাছে? যে মনে করেন যে অনেক গণিত এমনিতেই পারে, তার কাছে সহজ। হ্যাঁ, কেন এটা অমূলদ হলো? কারণ পাওয়ারের ভগ্নাংশ পাওয়ার যে এটা কথা এখন আপনারা বলবেন, আমি আর উত্তর দিব না। বলেন এটা মূলদ না অমূলদ? এটা মূলদ নাকি অমূলদ? এটা মূলদ নাকি অমূলদ? অমূলদ যদি হয় কেন অমূলদ? আমি কি বলছি? পাওয়ারে ভগ্নাংশ আছে এবং বেজ কেউ ভাঙা যাচ্ছে না, বেজ ভেঙেও এটা ভগ্নাংশ পাওয়ারকে ভ্যানিশ করতে পারছেন না। ভগ্নাংশ পাওয়ার ভ্যানিশ হওয়া মানে রুট ভ্যানিশ হওয়া, বুঝেন? অমূলদ মানে কি? রুট যদি সরে যায় মূলদ, রুট না সরলে অমূলদ। ভগ্নাংশ পাওয়ার যদি সরানো যায় মানে বুঝতে হবে রুট সরাইতে পারছেন, কারণ রুট মানেই তো কোনো না কোনো ভগ্নাংশ পাওয়ার। রুট মানে হাফ, ঘনমূল মানে 1/3, এই ভগ্নাংশ পাওয়ার না? তাহলে এখানে আমি ভিতরে আছে 3 স্কোয়ার, তারপরে গুণ দিব উপরে 1 আর নিচে হচ্ছে রুটের কোলের মধ্যে আছে 3, তাহলে 3 টু দি পাওয়ার উপর হচ্ছে 2 নিচে হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার 2/3। কিন্তু 3 কে ভেঙে তো আর কোনো কিছু করার সুযোগ নাই, সুতরাং কারণ 3 কে তো কোনো কিছুর পাওয়ার লেখা যায় না, যায়? তাহলে কোনো কিছুর পাওয়ার যেহেতু লেখা যায় না, তার মানে 3 এর উপরে ভগ্নাংশ পাওয়ার, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার এটা কিভাবে বলেন? সাতাশ টু দি পাওয়ার 5/3, 27 টু দি পাওয়ার 5/3 মূলদ নাকি অমূলদ? 27 টু দি পাওয়ার 5/3 মূলদ নাকি অমূলদ? আচ্ছা, 27 টু দি পাওয়ার 5/3। এখন কি বলছি, এই বেজ 27 কে কি কোনো কিছুর পাওয়ার আকারে সূচকীয় ফর্মে প্রকাশ করা যায়? যায়। এই 27 কে লেখা যায় 3 কিউব, তার উপর আছে কত? 5/3। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তার মানে 3 টু দি পাওয়ার 3 গুণ 5/3, এই 3 3 ক্যান্সেল, তাহলে এখানে কি থাকতে? 3 টু দি পাওয়ার 5। এই পাওয়ার কি ভগ্নাংশ পাওয়ার? ভগ্নাংশ পাওয়ার না, তো ভগ্নাংশ পাওয়ার না, তার মানে এটা মূলদ হয়ে গেছে। মূলদ। ভগ্নাংশ পাওয়ার ভ্যানিশ হওয়া মানে রুট ভ্যানিশ হওয়া, বোঝেন? তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। 3 টু দি পাওয়ার 5 কত হয়? 5টা 3 গুণ করলে যত হয় 243 হবে মনে হয়। 200, 4টা 3 81, 81 গুণ 3, হ্যাঁ 243, এটা 5টা 3 গুণ করলে 243। তা 243 একটা পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যা মূলদ। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার কি ক্লিয়ার হয়েছে? এরকম ভগ্নাংশ পাওয়ার দিয়ে পরীক্ষাতে আসেনি কখনো, হয়তো আসবেও না, কিন্তু ভগ্নাংশ পাওয়ার মানেও রুট, আমি সেটা বোঝাতে চাচ্ছি। ভগ্নাংশ পাওয়ার মানেও কোনো না কোনো রুট, কারণ রুট তুলে দিলেই তো ভগ্নাংশ পাওয়ারটা চলে আসে।
তার মানে আমরা যদি ফাইনালি ভগ্নাংশ পাওয়ার সরাতে পারি মানে রুট সরাতে পারছি, ভগ্নাংশ পাওয়ার ফাইনালি সরাতে পারিনি মানে রুট সরাতে পারিনি। বুঝছেন? কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, এই আর একটা দিচ্ছি, মনে করেন হচ্ছে 16 টু দি পাওয়ার 2/3, 3/2। বলেন 16 টু দি পাওয়ার 3/2 মূলদ নাকি অমূলদ? 16 টু দি পাওয়ার 3/2 মূলদ নাকি অমূলদ? আমরা এতক্ষণ পর্যন্ত রুট দেখছিলাম যে রুট সরলে মূলদ না সরলে অমূলদ। এবার রুট দেখছি না, দেখছি ভগ্নাংশ পাওয়ার। ভগ্নাংশ পাওয়ার মানেও কোনো না কোনো রুট, কারণ রুট সরাই কিন্তু আমরা পাওয়ারে ভগ্নাংশ দিই। বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে রুট সরানো মানে এই ভগ্নাংশ পাওয়ার গুলো সরানো মূলদ করতে হলে। হ্যাঁ ভাই, রুট নোটে সবই থাকবে, ক্লাসে যা পড়াবো নোটে সবই থাকবে, টেনশন করেন না। তো এটা মূলদ না অমূলদ বলেন? আচ্ছা মূলদ বলছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বলছেন মূলদ। আচ্ছা তাহলে কি এই 16কে কি লেখা যায়? 16কে লেখা যায় 4 স্কোয়ার, তার উপর আছে কত? 3/2, পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 4 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3/2, এই 2 টু ক্যান্সেল, তাহলে 4 টু দি পাওয়ার 3। তাহলে ভগ্নাংশ পাওয়ার কি থাকলো? এখানে ভগ্নাংশ পাওয়ার ছিল কিন্তু ফাইনালি ভগ্নাংশ পাওয়ার থাকছে না, ভগ্নাংশ পাওয়ার ভ্যানিশ হয়ে গেছে। তার মানে এটা একটা মূলদ সংখ্যা। কেন মূলদ? মূলদ কেন? কারণ 4 কিউব মানে 64, আর 64 একটা পূর্ণ সংখ্যা, আর আমরা পড়ে আসছিলাম সকল পূর্ণ সংখ্যা মূলদ। তাহলে এটা কি? এটা পাওয়ার ভগ্নাংশ হইলেও এটা একটা পূর্ণ সংখ্যা 64, তার মানে এটা মূলদ সংখ্যা হয়েছে এটা। জি, এখন আমাকে আর লাস্ট ওয়ান এই টাইপের লাস্ট ওয়ান, কষ্ট পায়েন না, হ্যাঁ কষ্ট পায়েন না, এগুলা শেখাচ্ছি কারণ মানে কনসেপ্ট থাকা ভালো। হ্যাঁ ধরেন এটা হচ্ছে 12 টু দি পাওয়ার 3/2, 12 টু দি পাওয়ার 3/2 মূলদ নাকি অমূলদ? হ্যাঁ 2 দ্বারা ভাঙলেও হবে, কোনো সমস্যা নেই, 2 দ্বারাও ভাঙেন, 2 দ্বারাও ভাঙেন। ওই যে 16 টু দি পাওয়ার 3/2 ছিল না, 2 দ্বারাও ভাঙতে পারবেন, সমস্যা নেই। 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4, কোনো সমস্যা নেই। তার উপরে আছে কত? 3/2, পাওয়ারে পরে গুণ হবে, তাহলে 16 টু দি পাওয়ার 4 ইন্টু 3/2, এই 2 দিয়ে 4 কে যাবে 2 বার। এবার 2 টু দি পাওয়ার 3 দুগুণী 6, এই 2 টু দি পাওয়ার 6, এই যে ভগ্নাংশ পাওয়ার সরে গেছে, আর 2 টু দি পাওয়ার 6 মানে 64, এটা একটা মূলদ সংখ্যা। থাকবে 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 থাকবে, এটা থাকবে, কোনো কিছুই বাদ যাবে না। ক্লাসে যা পড়াবো ক্লাস নোটে সবই থাকবে। এটা মূলদ না অমূলদ? এবার আমি একটা কথা বলি, না 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 না, এই 12 খেয়াল করেন, এই 12কে কিন্তু ভাঙা যায় না, কোনো কিছুর পাওয়ার আকারে লেখা যায় না। তার মানে যেহেতু 12কে ভাঙা যায় না, তাহলে আর টেস্ট করার দরকার নেই। 12কে অনেকে বলে ভাই 12কে তো লেখা যায় 4 গুণ 3, আরে ভাইয়া 4 গুণ 3 লেখে আপনি কি করবেন? আমি বলছিলাম কোনো কিছুর পাওয়ার আকারে লিখতে হবে। যেমন এখানে যদি 27 থাকতো, 27 কে লিখতাম 3 টু দি পাওয়ার 3, এরকম লিখতে হবে। কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ারের সাথে এই পাওয়ার জন্য কাটাকাটি যায়, এইভাবে ভেঙে লাভ কি? তার মানে হয় না। তার মানে এই ভগ্নাংশ পাওয়ার থেকে যাবে, কারণ 12কে তো আমি কোনো কিছুর পাওয়ার আকারে লিখতেই পারছি না। তার মানে আমার এই লাইনেই উত্তর হয়ে গেছে, এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? এটা একটা অমূলদ সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে এই টাইপের কোশ্চেন আপনারা পারবেন আমি ধরে নিচ্ছি। এইবার আমরা কিছু বিগত সালের প্রশ্ন সলভ করব। দেখেন এখানে কি বলছে, আপনারা উত্তর দেন। এখানে হচ্ছে পাই এবং ই এবং পাই কি ধরনের সংখ্যা? ই এবং পাই কি ধরনের সংখ্যা? আমি আপনাদেরকে বলছিলাম যে দুইটা সংখ্যা হচ্ছে জন্মসূত্রে অমূলদ, সেটা হচ্ছে ই এবং পাই। 3√8/2 এটা তো প্রথমেই সলিউশন দিলাম ভাই, এটা তো প্রথমেই সলিউশন দিলাম, আর কতবার সলিউশন দিব? 3√8/2 এর সলিউশন তো প্রথমেই দিলাম, তাই না? আজকে কিন্তু শুরুতেই এটা ছিল। তাহলে জন্মসূত্র অমূলদ, পাই এবং ই জন্মসূত্র অমূলদ, তাহলে অমূলদ সংখ্যা, এই যে আমাদের 4 নম্বর অপশন অমূলদ সংখ্যা। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এবার দেখেন এখানে কি বলছে, এখানে দেখেন এখানে হচ্ছে ঘনমূল 5, এটা হচ্ছে ঘনমূল 5। এই শোনেন দুইটা জিনিস, এটা 3√5, এটা মানে হচ্ছে রুট, এই 3 আর √5 এর মধ্যে গুণ আকারে আছে, আর রুটের এই কোলের মধ্যে যদি থাকে সেটা হচ্ছে ঘনমূল।
তো ঘনমূল 5, 5-এর কি ঘনমূল হয়? আপনি বলেন 5-এর কি ঘনমূল হয়? 5-এর তো ঘনমূল হয় না। তো 5-এর ঘনমূল হয় না মানে অমূলদ সংখ্যা। 5-এর ঘনমূল হয় না, তার মানে এটা কি অমূলদ সংখ্যা, তাহলে এটা অমূলদ সংখ্যা। ঘনমূল হয় না তার মানে রুট উঠবে না, রুট যেহেতু উঠবে না তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? নেক্সটে কি বলছে দেখেন, এই যে ক্রিয়েটিভ কোশ্চেন, এবার বুঝতে হবে। দেখেন এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল টাইপের, না বুঝে উত্তর দেওয়ার সুযোগ নেই। এখানে দেওয়া আছে এক্স কিউব ইজ ইকুয়াল টু 64 হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এক্স কিউবের ভ্যালু দেওয়া আছে এক্স কিউব ইজ ইকুয়াল টু 64, তাহলে এই নিচের কোনটা সঠিক? এবং 1 নম্বর অপশনে দেখতে পাচ্ছি এক্স একটি মূলদ সংখ্যা বলছে, তার মানে আমাকে এখান থেকে আগে এক্স এর মান বের করতে হবে। কেন? কারণ এখানে যেহেতু এক্স এর সম্পর্কে বলা আছে, তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? এই পাশে আছে এক্স কিউব, আর এই 64কে লেখা যায় 4 এর কিউব। দেখছেন এগুলো কাজে লাগবে, এগুলো না জানা থাকলে বিপদ, মুখস্থ থাকতে হবে। 64 মানে 4 কিউব। দুই পাশে পাওয়ার সমান হলে পাওয়ার কাটা, জানেন তো, দুই পাশে পাওয়ার সমান হলে পাওয়ার কাটা, তাহলে এক্স ইকুয়াল টু 4, তার মানে এক্স এর ভ্যালু 4। এক্স কিউব ইজ ইকুয়াল টু 64, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে 4 কি সংখ্যা? 4 হচ্ছে একটা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তার মানে এক্স এর মান 4, তাহলে 4 একটা মূলদ সংখ্যা, তার মানে এক্স একটা মূলদ সংখ্যা। তাহলে প্রথম অপশন রাইট। কিন্তু যেহেতু এখানে একটা আছে সবগুলোই, সুতরাং আমাদের আরো একটু চেক করতে হবে। এইবার বলছে রুট এক্স একটি অমূলদ সংখ্যা, দেখি ওটা চেক করে। তাহলে এক্স এর মান 4, তাহলে রুট এক্স, তাহলে রুট এক্স মানে হচ্ছে রুট 4, রুট 4 এর মান হচ্ছে 2, রুট উঠে যাচ্ছে, সুতরাং এটা একটা মূলদ সংখ্যা। তাহলে 2 নম্বর অপশনে যে বলছে রুট এক্স একটি অমূলদ সংখ্যা, এটা ভুল। তাহলে আমার আর চেক করা লাগবে না। কেন চেক করা লাগবে না? কারণ সবগুলো হতে হলে তো এটাকে উত্তর হতে হতো, তার মানে আমি 1 নম্বর অপশনে উত্তর পেয়ে গেছি, আর আমার ওদিকে যেতে হচ্ছে না। ক্লিয়ার কিনা বলেন? যারা ডি উত্তর দিলেন, কি ভেবে উত্তর দিলেন আমাকে এবার আমার প্রশ্নের উত্তর দেন। যারা ডি উত্তর দিচ্ছেন তারা কি ভেবে উত্তর দিচ্ছেন, এটা এবার আমার প্রশ্নের উত্তর দেন। ডি কিভাবে উত্তর হলো? না বুঝলে বলতে হবে, তাহলে আমি বুঝাই দিব। এক্স কিউব ইজ ইকুয়াল টু 64, তাহলে নিচের কোনটি সঠিক? প্রথমে হচ্ছে এক্স একটি মূলদ সংখ্যা, হ্যাঁ এক্স এর মান বের করে দেখলাম 4, হ্যাঁ 4 একটা মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ। এবার বলছে রুট এক্স একটি অমূলদ সংখ্যা, তো রুট এক্স, এক্স এর মান যেহেতু 4, তাহলে রুট এক্স মানে এই রুটের মধ্যে এক্স এর মান 4 বসালে রুট 4 যা হচ্ছে 2, রুট 4 মানে 2, এটা কি অমূলদ সংখ্যা? আবার এই যে এটা দেখেন 2 টু দি পাওয়ার রুট এক্স, দেখেন 2 টু দি পাওয়ার রুট এক্স, সমস্যা নাই। তাহলে 2 টু দি পাওয়ার রুট এক্স, এক্স এর মান 4, তা 2 টু দি পাওয়ার 4 এর রুট কত? 2, তা 2 স্কয়ার কত? 4, তার মানে 4 একটা কি পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ। তার মানে এখানে বলছে 2 টু দি পাওয়ার রুট এক্স একটি অমূলদ সংখ্যা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার রুট এক্স এর ভ্যালু আসতেছে 4, যা একটা মূলদ সংখ্যা। তার মানে এইটাও আমাদের ভুল আছে, স্টেটমেন্ট ভুল। সবগুলো কেমনে হয়? এবার কি বুঝছেন? না বুঝলে বলেন। সি, হ্যাঁ সি তো মূলদ সংখ্যা, সি তো বললাম, সি তো বললাম মূলদ। এই যে 4 আসছে, সি এর ভ্যালুটা, সি অপশনের ভ্যালু 4 আসছে, মূলদ সংখ্যা, মূলদ মূলদ। কিন্তু সি অপশনে বলা আছে অমূলদ, তাহলে ভুল বলা আছে না? ভুল বলা আছে না? ভুল বলা আছে, বুঝছেন? আচ্ছা নেক্সট, আচ্ছা 29 নাম্বার থাকুক, 29 থাকুক, 29 30 থাকুক। আচ্ছা 29 30 31 তিনটা থাকুক, এটা পরে করাচ্ছি। দেখেন এটা দেখেন, রুট 2 এবং রুট 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি? তাহলে প্রথমে দেখেন, আগে বুঝতে হবে চাইছে কি। চাইছে একটা মূলদ সংখ্যা, যে মূলদ সংখ্যাটা হচ্ছে রুট 2 এবং রুট 3 এর মধ্যবর্তী। এখন আমরা জানি রুট 2 এর মান মুখস্থ না থাকলে কিন্তু হবে না, 1.414, আর রুট 3 এর মান এরকম ডট ডট চলবে। রুট 3 মান হচ্ছে 1.732, তাই তো? এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা চাইছে, তাহলে প্রথমে হচ্ছে এটা বাদ, এটা অমূলদ সংখ্যা। কেন? রুট 2 প্লাস রুট 3, এখান থেকে তো রুট সরবে না, অমূলদ সংখ্যা। এই রুট 2 আর রুট 3 গুণ করলে, মাঝখানে ডট মানে গুণ, মানে রুট 3 গুণ 2 6, তো রুট 6, তার মানে এর উপর থেকে রুট সরতেছে না, তার মানে এটাও একটা অমূলদ সংখ্যা, বুঝছেন? তার মানে প্রথম দুটো অপশন বাদ পড়ছে কারণ ওরা অমূলদ সংখ্যা, এই জন্য বাদ। কিন্তু আমার চাইছে তো মূলদ সংখ্যা, প্রথম দুটো অপশন বাদ হওয়ার কারণ ওরা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমার এটাও মূলদ, এইটাও মূলদ, কারণ এই দুজনই সসীম দশমিক ভগ্নাংশ।
কিন্তু আমাকে বলছে এই দুইজনের মধ্যবর্তী হতে হবে, এই দুইজনের মাঝে। তার মানে √2 মানে 1.414 আর √3 মানে 1.732। তার মানে এই 1.414 আর 1.732 এদের মাঝে হতে হবে। এই 1.5 ভ্যালুটা 1.414 এর চেয়ে বড়, 1.732 চেয়ে ছোট, তার মানে আমার উত্তর হচ্ছে 1.5। ক্লিয়ার বিষয়টা? নোটিফিকেশন আসে না, এর জন্য দায়ী আপনি নিজেই। আপনার ফেসবুকের কিছু সেটিংস আপনি অফ করে রাখছেন, ওই সেটিংসগুলো অন করলেই হবে। হ্যাঁ, আমাকে নক দেন, আমি একটা ভিডিও লিংক দিবনি, ওই ভিডিওটা দেখে আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশনগুলো ঠিক করে নেবেন, সেটিংসগুলো ঠিক করে নেবেন, তাহলে চলে আসবে। দেখেন দেখেন প্রশ্ন কিভাবে আসছে, এগুলা ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, কি বলছে? m ইজ ইকুয়াল টু √3। m ইজ ইকুয়াল টু কি? m ইজ ইকুয়াল টু √3 বলছে m এর সাথে নিচের কোনটি গুণ করলে গুণফল অমূলদ সংখ্যা হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? তার মানে m এর পরিচয় হচ্ছে √3, বলছে m এর সাথে নিচের কোনটি গুণ করলে, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটাই m এর সাথে মানে √3 এর সাথে, কারণ m এর মান √3। m এর সাথে নিচের কোনটি গুণ করলে, মানে এই অপশনগুলোর মধ্যে কোনটি গুণ করলে অমূলদ সংখ্যা হবে। হলো এই √8। দেখেন তাহলে m এর সাথে আমরা প্রথমে এই ঘনমূল 8 গুণ করব। তাহলে m এর মান এই যে, তাহলে m ইন্টু ঘনমূল 8, m এর মান হচ্ছে √3 আর ঘনমূল 8 মানে 2। তাহলে এই m এর সাথে মানে √3 এর সাথে এই 1 নাম্বার অপশন গুণ করে আমি দেখতেছি যে একটা অংশে রুট থাকতেছে, একটা অংশে রুট থাকতেছে না। তাহলে আমি কি বলছিলাম? রুটের অস্তিত্ব থাকতেই অমূলদ। কোশ্চেনে বলছে কোনটি অমূলদ হবে, 1 নাম্বার অপশনে আমি উত্তর পেয়ে গেছি, তার মানে আমার সামনে আর যাওয়ার দরকার নেই, 1 নাম্বার অপশনে আমি উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এবার 2 নাম্বার অপশনের সাথে গুণ করেন। দেখেন সবগুলো চেক করে দিচ্ছি যে এগুলা কেন উত্তর না। তাহলে m এর সাথে নিচের কোনটি গুণ করলে, তাহলে m মানে √3, তাহলে √3 এর সাথে এই √3 গুণ করেন, তাহলে এটাও √3 আর তার সাথে গুণ করবো m, এটা হচ্ছে √3 আর m এর মানও √3 আর √3 মানে হচ্ছে √3 স্কয়ার। এই স্কয়ার আর রুট কেটে হবে 3, তার মানে রুট চলে গেছে, তার মানে এটা মূলদ। কিন্তু বলছে কোনটি অমূলদ হবে। 3 নাম্বার অপশন √27, তাহলে m এর সাথে √27 গুণ করেন, তাহলে m ইন্টু √27, ঠিক আছে? এখন m এর মান তো √3 ইন্টু হচ্ছে √27, মাঝখানে যেহেতু গুণ আছে, তাহলে কি বলছিলাম? এই দুজনকে একটা রুটের মধ্যে পার করা যাবে, তাহলে 3 গুণ 27, ঠিক আছে? এবার 3 সাথে 21 এর 1 হাতে 2, 3 দুগুণে 6 আর 1 8, সরি 6 আর 2 8, √81, এই যে 81 রুট হচ্ছে 9, তার মানে এখানেও কিন্তু রুট সরে গেছে মানে মূলদ। তো প্রশ্ন বলছে কোনটা অমূলদ হবে, তার মানে এইটার সাথে গুণ করে মূলদ হচ্ছে, তাহলে এটা আমাদের উত্তর না। এবার m এর সাথে এটা গুণ করব, তাহলে m ইন্টু এটার মান হচ্ছে 1/√3, তাহলে m এর মান হচ্ছে √3 ইন্টু 1/√3, এই √3 কেটে 1, যা একটা পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যা মূলদ। ক্লিয়ার হচ্ছে কিনা বলেন? আমার কথা কি বুঝছেন? তাহলে এখন দেখেন এই যে এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, মানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরে আপনি কোশ্চেনের উত্তর দিতে পারবেন না। হ্যাঁ, এবার কি বোঝা যাচ্ছে? আমাকে বলেন তো যে আমরা যে থিওরি 2-3 দিন ধরে পড়লাম, মানে তার কি আউটপুট পাচ্ছেন? যে 2-3 দিন ধরে যে থিওরি পড়লাম তার আউটপুট পাওয়া যাচ্ছে? নেক্সট, এই দেখেন আবার কি প্রশ্ন আসছে। m ইন্টু 3√8, বুঝি না 3√8 কোথায়? ঘনমূল 8 ছিল। আপনারা ক্লাস মনে হয় করেন নাই, আমার কাছে এখন মনে হচ্ছে যারা এই ধরনের কোশ্চেন করছে এরা ক্লাস করে নাই আগের ক্লাসগুলো। কে এটা কোশ্চেনটা করলো? আকাশ ভাই, আপনি ক্লাস করেন নাই আমার কাছে মনে হচ্ছে। আগের ক্লাসগুলো করলে পরে এই প্রশ্নটা, মানে এটা করার কথা না, এই কোশ্চেনটা করার কথা না, কারণ এটা তো আমি ঘনমূল 8 মানে 2, এটা তো আমি আগেই বুঝাইছি। এই যে √3 সাথে ঘনমূল 8, এটা √3 আর এই 8 এর ঘনমূল তো 2, এটা কিভাবে আসে সেটা তো কত ক্লাসে বুঝাইছি। এখন যদি বারে বারে এক্সপ্লেইন করতে যাই তাহলে তো অনেক সময় লাগবে। তাহলে এই √3 রুট থেকে যাচ্ছে আর এখান থেকে রুট সরছে, কিন্তু রুট তো সব জায়গা থেকে সরতে হবে মূলদ হতে হলে। এখানে কি বলছে দেখেন,
এখানে বলছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ারের মান কোন ধরনের সংখ্যা, যেখানে পি ইজ ইকুয়াল টু √3 আর কিউ ইজ ইকুয়াল টু √2। তার মানে বলছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার কোন ধরনের সংখ্যা, এবং আমি অপশনে দেখতেছি মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, মানে এইটার অপশনে এখানে চলে আসছে, একটু কিছু মনে করেন না, ভগ্নাংশ। তাহলে দেখেন, তাহলে আমাকে দেখতে হবে তাহলে এটা কোন ধরনের সংখ্যা। ওকে ফাইন, তাহলে পির মান কত, √3, তাহলে পির পরিবর্তে আমরা বসাবো √3 প্লাস কিউ এর পরিবর্তে √2, তার উপর কি হোল স্কোয়ার। এবার বোকামি করে যারা কি করবে, এই √3 আর √2 যোগ করে লিখবে, √3 আর 2 যোগ করে 5 লিখে তার উপর স্কোয়ার দিবে, স্কোয়ার আর রুট কেটে হয়ে যাবে 5, তার মানে একটা মূলদ সংখ্যা। অবস্থা কিন্তু খারাপ, অবস্থা কিন্তু খারাপ। এই কাজটা অনেকেই করবে, কিন্তু যোগ থাকলে তো এরকম কম্বাইন করা যায় না। দেখছেন এখানে কাজে লাগতেছে। তো এটা হচ্ছে √3 প্লাস √2 তার উপরে হোল স্কোয়ার। তাহলে এইটাকে ধরেন এ, এটাকে ধরেন বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কেটে এখানে হবে 3, এখানে হচ্ছে 2। দেখেন এইটার উপরে রুট আছে, এটার উপরে রুট আছে, দেখেন এই মাঝখানে গুণ, তাহলে এই দুইজনকে কম্বাইন করা যাবে, কম্বাইন করলে 3 গুণ 2, বুঝতেছেন, প্লাস এই স্কোয়ার আর রুট কেটে হবে 2, এই 3 আর 2 যোগ করলে হবে 5 প্লাস 2, এই যে 2√6। তাহলে আমি দেখতে পাইলাম যে ফাইনাল অংশে, ফাইনালি আমাদের একটা অংশ থেকে রুট সরছে, কিন্তু একটা অংশে রুট থেকে গেছে। আমি কি বলছিলাম, যদি রুটের অস্তিত্ব কোথাও থাকে তাহলে অমূলদ, রুটের অস্তিত্ব যদি কোথাও থাকে তাহলে অমূলদ সংখ্যা, বুঝছেন? কারণ নিয়ম পড়তে হবে, আন্দাজের সংখ্যা পড়ে লাভ নাই, ঠিক আছে? তাহলে কি অমূলদ সংখ্যা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, অমূলদ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, এই যে বিভিন্ন সালে পরীক্ষাতে, এগুলা কিন্তু সব বিভিন্ন জায়গায় আসা প্রশ্ন। হ্যাঁ, m ইজ ইকুয়াল টু √7, n ইজ ইকুয়াল টু √15 হলো কোনটি সঠিক? কোনটি সঠিক বলছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার মূলদ সংখ্যা। m স্কোয়ার প্লাস n স্কোয়ার, দেখেন এটা কিন্তু m প্লাস n এর হোল স্কোয়ার না, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে m স্কোয়ার, m মানে হচ্ছে √7, তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার। তাহলে m মানে √7, তাহলে √7 তার উপরে হোল স্কোয়ার, প্লাস n মানে √15 তার উপরে কি হোল স্কোয়ার। এই স্কোয়ার আর রুট কেটে 7, এই স্কোয়ার আর রুট কেটে 15, তার মানে কত হলো 22। 22 একটা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা মূলদ, তার মানে এই অপশন থেকে আমি একটা মূলদ সংখ্যা পাইছি, এবং বলাও আছে যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার হচ্ছে মূলদ সংখ্যা, তার মানে প্রথম অপশন রাইট। এটা মেরে দিয়েন না, কারণ এখানে আবার ক গ বলা আছে, যে ক এবং গ, তাই এখন আমাকে কি করতে হবে, এই অপশনটা এরকম দেওয়ার কারণে আমার গটাকেও চেক করতে হবে যে আসলেই কথাটা ঠিক আছে কিনা। তাহলে গতে কি আছে, m প্লাস n অমূলদ সংখ্যা, তাহলে m প্লাস n, m মানে কত √7, n মানে কত, n মানে হচ্ছে √15। এইবার আমি কি বলছিলাম, মাঝখানে যদি প্লাস থাকে তাহলে কম্বাইন করা যাবে না, আলাদা আলাদা করে দেখতে হবে। এই অংশ থেকেও রুট সরে না, এই অংশ থেকেও রুট সরে না, তা রুট সরে না মানে রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে, তার মানে কি অমূলদ। রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ সংখ্যা, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এখানে তাই বলছে m প্লাস n একটা অমূলদ সংখ্যা, তার মানে ক নাম্বার অপশনেও সঠিক কথা বলছে, গ নাম্বার অপশনেও সঠিক কথা বলছে, তার মানে ক এবং গ। তাহলে আমাদের উত্তর হচ্ছে এই ডি নাম্বার অপশন, ক এবং গ। ক্লিয়ার? এবার ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, ক্রিয়েটিভ কোশ্চেন, এখন সব ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে বিভিন্ন জায়গায়। দেখেন এখানে কি বলছে, a ইজ ইকুয়াল টু বি, এ স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ নয়, না পূর্ণবর্গ সংখ্যা না হলে নিচের কোনটি মূলদ সংখ্যা। তো প্রথমে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলো সম্পর্কে আগে থেকে আইডিয়া নিয়ে নিব। একটা জিনিস দেখলাম স্বাভাবিক সংখ্যা, আর একটা দেখলাম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়, এটা চিনতে হবে, এদেরকে চিনতে হবে। আবার পূর্ণবর্গ নয় এর দ্বারা কি বোঝায় এটা চিনতে হবে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার একটা প্রতিশব্দ, এদিকে তাকান। স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যা থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষাতে আসে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, সুতরাং স্বাভাবিক সংখ্যা সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে। এই স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আসলে কি, অ্যাকচুয়ালি কি? দেখেন, স্বাভাবিক সংখ্যাকে আমরা বলবো হচ্ছে
ধনাত্মক পূর্ণ সংখ্যা, ব্যাস যা বললে সবাই বুঝবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে বাংলা, আর একটা বাংলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার কি বুঝছেন কারা? তার মানে স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা হতে হবে, আবার ধনাত্মক হতে হবে। ঋণাত্মক গুলা স্বাভাবিক নয়, প্রথম কথা মাথায় রাখেন, ঋণাত্মক গুলো স্বাভাবিক নয়, ইভেন ভগ্নাংশ সংখ্যাগুলোও স্বাভাবিক নয়, কারণ ধনাত্মক এবং পূর্ণ তার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, 1-এর পরে স্বাভাবিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 4, 5, এরকম চলতে থাকবে অসীম পর্যন্ত। ক্লিয়ার? 1.5 এটা স্বাভাবিক সংখ্যা না, কারণ এটা ভগ্নাংশ। স্বাভাবিক মানে ধনাত্মক এবং পূর্ণ। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম। এবার পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা কারা? যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হবে তারা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা, মানে যার বর্গমূল হয় সে পূর্ণবর্গ সংখ্যা। সহজে মনে রাখেন, আমি এরপরে আবার আসবো, কারণ আমাদের বর্গমূলে এসব আলোচনা আসবে, সমস্যা নেই। তাহলে জিরো না, জিরো স্বাভাবিক সংখ্যা না, জিরো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে। জিরো সম্পর্কে অনেক ইনফরমেশন দিব, আজকের ক্লাসে হয়তো পারবো না, সামনের ক্লাসে জিরো সম্পর্কে আমি, জিরো একটা জোড় সংখ্যা, জানেন জিরো একটা জোড় সংখ্যা, জিরো একটা মূলদ সংখ্যা, জিরো বাস্তব সংখ্যা, জিরো একটা পূর্ণ সংখ্যা। জিরো সম্পর্কে 5টা ইনফরমেশন মনে রাখবেন: বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। জিরো সম্পর্কে 5টা তথ্য মনে রাখলেই হবে। যদিও আজকের ক্লাসে আমি জিরো সম্পর্কে বলবো না, জিরো সম্পর্কে আমাদের আলাদা আলোচনা আছে 10 মিনিটের, ঠিক আছে? আচ্ছা, 4, 16, ইয়েস, 4, 16, 25, 36, 49, মানে সোজা কথা যাদের বর্গমূল হয় তাদেরকে বলছি পূর্ণবর্গ সংখ্যা। যেমন 144-এর বর্গমূল হয়, সুতরাং 144 একটা পূর্ণবর্গ সংখ্যা। কথা কি বুঝছেন? ধনাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য আছে। অঋণাত্মক সংখ্যা আমি বলবো ধনাত্মক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যার মধ্যে একটা জিনিসের পার্থক্য আছে, সেটা জিরো। এগুলো নিয়ে আলোচনা, সেটে এগুলো নিয়ে আলোচনা আছে ভাই, সেটে আমাদের এই সংখ্যার পুরো বিস্তারিত আলোচনা আছে। এখানে যতটুকু দরকার আমি ততটুকু বলছি না। -2, -3, -4 এগুলো স্বাভাবিক সংখ্যা না, এগুলো স্বাভাবিক সংখ্যা না। স্বাভাবিক সংখ্যা হতে হলে ধনাত্মক হতে হবে, মানে 1 থেকে শুরু, বুঝছেন? আর পূর্ণবর্গ সংখ্যা মানে যে যাদের বর্গমূল হয় 16, 25, 36, আশা করি বুঝছেন। ওকে, এবার দেখেন তাহলে কি বলছে, a = b, তার মানে a আর b সমান, a আর b সমান, তার মানে এও যা বিও তাই। ওকে ফাইন, a একটি স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এর মানে একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কত? স্বাভাবিক সংখ্যা মানে 1, 2, 3, 4 এগুলা, কিন্তু পূর্ণবর্গ নয়, তার মানে 4 হওয়া যাবে না। মানে এর পরিচয় দিচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5, 6 এগুলা, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 4 হওয়া যাবে না, 25 হওয়া যাবে না, 36 হওয়া যাবে না, এগুলো হওয়া যাবে না এর পরিচয়। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে এর পরিচয় কি দিছে? তাহলে এর যে পরিচয় দিয়ে আছে সেই অনুসারে আপনি একটা এর মান ধরে নেবেন, সেই অনুসারে একটা এর মান ধরে নিলেন। তাহলে ধরলাম এর মান হচ্ছে 3, এটা স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এটা কিন্তু পূর্ণবর্গ নয়। ওকে, আচ্ছা, তাহলে এখন √a, এবার এই মানটা, এর মান আপনি ধরে নিলেন ইচ্ছা মতো, এখানে যে পরিচয় দেওয়া থাকবে সেই পরিচয় অনুসারে একটা মান ধরে নিলেন। এবার 1 নম্বর অপশন হচ্ছে √a, এর মান কত ধরছে? 3, তাহলে √3। √3 কি মূলদ হবে? মূলদ হবে না, অমূলদ সংখ্যা। কিন্তু বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা হবে, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। √b, তাহলে √b, a আর b তো সমান, তার মানে এর মানও যা, b এর মানও তাই, তাহলে √b এটার মানও 3, তাহলে √3 এটা কি অমূলদ সংখ্যা? এটা কি মূলদ সংখ্যা? না, এটা অমূলদ সংখ্যা, কারণ √3 উপর থেকে রুট সরে না। a√b, এর মান হচ্ছে 3, আবার b এর মানও 3, তার মানে এটা 3√3, তার মানে একটা অংশে রুট নাই, একটা অংশে রুট আছে, তা রুটের অস্তিত্ব থাকলেই অমূলদ, তার মানে এখানেও অমূলদ। 3টা অপশন যেহেতু মেলে নাই, 4 নম্বর অপশন না বুঝেই মেরে দেন, কারণ উত্তর তো একটা আছে। তারপরেও যদি মনে করেন, আমি একটু করে দেখি তো, তাহলে √ab, এর মান কত ধরছিলেন? এর মান 3 ধরছিলেন। আপনি যে 3ই ধরবেন এমন না, আপনি 4 ধরেন, 4 ধরা যাবে না, কারণ 4 এর আবার বর্গমূল হয়। বলে দিছে এ হচ্ছে a = b, এ স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণবর্গ নয়, ঠিক আছে?
তাহলে এর মান 3, এখানে বসান 3, বির মান 3, 3 3 9, √9 কত? √9 3, মানে রুটের অস্তিত্ব চলে যাচ্ছে। সুতরাং এটা রুটের অস্তিত্ব চলে যাচ্ছে, মানে এটা একটা মূলদ সংখ্যা। না, এক ধরে হবে না, কারণ এক একটা পূর্ণবর্গ সংখ্যা, এক পূর্ণবর্গ সংখ্যা। কারণ একের বর্গমূল করলে পরে আমরা এক পাবো, যার বর্গমূল হয়, একেরও বর্গমূল হয়। আমার কথা কি বুঝতেছেন? ক্লিয়ার বিষয়টা? একেরও বর্গমূল হয়, হ্যাঁ 2 ধরলে হবে, 2 ধরলে হবে। ধরেন a = 2 ধরেন, কিন্তু a = 25 ধরা যাবে না, কারণ 25-এর আবার যে পূর্ণবর্গ সংখ্যা। a = 9 ধরা যাবে না, এগুলো ধরা যাবে না। a = 4 ধরা যাবে না, 4 ধরা যাবে না। হ্যাঁ 5 ধরা যাবে, 5 ধরা যাবে। আপনি এই পরিচয় অনুসারে এ একটা স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণবর্গ নয়। তার মানে আমি এমন কিছু ধরবো যেন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, কিন্তু পূর্ণবর্গ হবে না। এখন যদি 9 ধরেন, 9 কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু 9 আবার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেনে তো বলা আছে যে পূর্ণবর্গ হবে না। 5 ধরলে হবে, সমস্যা নেই। নেক্সট দেখেন এখানে কি বলছে। এখানে বলছে p = √2, q = √8 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? কোনটা অমূলদ? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আছে pq, তাহলে pq চেক করি। তাহলে p এর মান হচ্ছে √2, q এর মান কত? √8। তাহলে আমরা কি বলছিলাম, মাঝখানে যদি গুণ থাকে তাহলে এদেরকে কম্বাইন করতে হবে। কম্বাইন করে 2 × 8, তার মানে হচ্ছে √16, √16 মানে 4, রুটের অস্তিত্ব চলে গেছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। দেখছেন আজকে যা শিখছি সেগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু এখন হচ্ছে। এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা 2 নম্বর বলছে p/q, দেখেন চেক করেন। তো p এর পরিচয় দেওয়া আছে √2, q এর পরিচয় দেওয়া আছে √8। তাহলে আমি কি বলছিলাম, গুণ থাকলে বা ভাগ থাকলে এই দুইটাকে একত্রে লেখা যাবে এরকম 2/8, কাটাকাটি যায়, 1 অক্ষে 1, 4 অক্ষে 4, সরি কি বলছি, 2 অক্ষে 2, 4 × 8। তাহলে √1/4, 1 এর √1, 1 এর √1, 4 এর √2। তার মানে এখান থেকে রুটের অস্তিত্ব চলে যাচ্ছে। সুতরাং এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু আমার চাইছে কোনটি অমূলদ সংখ্যা। p + q, p এর মান √2, q এর মান √3। কি বলছিলাম, যদি প্লাস থাকে তখন আমাকে আলাদা করে দেখতে হবে এটা রুট হয় কিনা, এটা রুট হয় কিনা। আমি দেখতে পাচ্ছি এটা থেকেও রুট যায় না, এটা থেকেও রুট যায় না, রুটের অস্তিত্ব দুই জায়গায় থেকে যাচ্ছে। আর রুটের অস্তিত্ব থাকলে অমূলদ সংখ্যা, রুটের অস্তিত্ব থাকলে অমূলদ সংখ্যা, তার মানে আমাদের এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? ওখানে চেক করার দরকার নাই, আমি অমূলদ পেয়ে গেছি। নেক্সট কি বলছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? কি চাইছে বলেন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমি কি বলছিলাম, রুটের মধ্যে যদি এরকম থাকে তখন কাটাকাটি করে দেখতে হবে যে হয় কিনা। তাহলে প্রথম অপশন আছে √16/9, তো 16 রুট হয়, 9 রুট হয়, দুইজনের রুট হয়। তাহলে উপর থেকে রুট সরে যাও, দেখেন উপর থেকে রুট সরে 4, নিচে রুট থেকে রুট সরে 3, তার মানে এটা মূলদ সংখ্যা। তাহলে আমার উত্তর এটা না। √4/2, দেখেন এই যে √49 মানে 7, তার মানে এটা থেকেও রুট সরে যাচ্ছে, তার মানে এটা মূলদ সংখ্যা, কিন্তু চাইছে অমূলদ, এটা উত্তর না। √64/48, খেয়াল করেন √64/48। এখন দেখেন 64 রুট হয় কিন্তু 48 রুট হয় না। ওকে ফাইন, কিন্তু কাটাকাটি যদি করেন, (32/24), 16/12, নিচের কোনটি অমূলদ সংখ্যা? দুইটাই তো হচ্ছে, দেখি কত নম্বর কোশ্চেন এটা, 38। 64/48। আচ্ছা আমি দেখে দিচ্ছি, 64 রুট হচ্ছে 8, 48 রুট হচ্ছে 16 × 3 করেন, তাহলে 8 থেকে গেল, 16 4 4 √3, রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে। এটাও অমূলদ, এটাও অমূলদ, কিন্তু দুইটা অপশন কি ছিল আসলে, এটাও অমূলদ, এটাও অমূলদ, দুইটাই অমূলদ। এটাতে তো দেখেন, এটাতে 4/2 না, এই 2 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তার মানে √2, এটা তো বোঝাই যাচ্ছে
যেটা হচ্ছে √2। √2 তো অমূলদ সংখ্যা, এখানেও রুটের অস্তিত্ব থেকে যাচ্ছে, বুঝছেন? কাটাকাটি করেও লাস্ট পর্যন্ত রুট সম্পূর্ণ সরছে না, থেকে যাচ্ছে। 48 না 49 হলে হতো, 48 না 49 হলে হতো। এই প্রশ্নে এইটাও, মানে প্রশ্নটা যদি এইটা হয় তাহলে এটাও অমূলদ, এটাও অমূলদ। আশা করি বুঝতে পারছেন। জি, নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? 3√2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? 3√2, তাহলে আমার দেওয়া আছে 3√2। আবার বলছে এটা কিন্তু ঘনমূল 2 না, ঘনমূল 2 হলে এই 3টা রুটের কোলের মধ্যে থাকতো। 3√2 মানে এই 3 আর √2 গুণ আকারে আছে, বুঝতে হবে। তাহলে আমি কি বলছিলাম, যখন গুণ আকারে থাকবে তখন গুণ বা ভাগ আকারে থাকবে তখন যতটুকুর উপর রুট নাই সেটা নিয়ে আমার কনসার্ন না। তার মানে এটা নিয়ে আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে এই যে √2 নিয়ে, কারণ এর উপরে রুট আছে। তো আমরা জানি যে রুটের অস্তিত্ব একটা অংশে আছে এবং 2-র উপর থেকে রুট ওঠে না, সুতরাং রুটের অস্তিত্ব থাকলে সেটা কি সংখ্যা? সেটা একটা অমূলদ সংখ্যা, সেটা একটা অমূলদ সংখ্যা, এটা উত্তর। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাও কিন্তু উত্তর, কারণ অমূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা। সবাই একটু মনোযোগ দেন, এই জায়গাতে ক্লিয়ার করে দেই। অমূলদ সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা। অমূলদ সংখ্যা কি বাস্তব না? কারণ বাস্তব সংখ্যার মধ্যে 2 ভাগ, মূলদ আর অমূলদ, তাই কি না? বাস্তব সংখ্যার 2টা পার্ট, মূলদ এবং অমূলদ। তাহলে এখানে অপশনে অমূলদও আছে, বাস্তবও আছে, কিন্তু অমূলদ এবং বাস্তবের মধ্যে বেশি স্পেসিফিক কে? অমূলদ। কারণ বাস্তব বললে তো তার মধ্যে মূলদ গুলোও চলে আসে, তার মানে স্পেসিফিক উত্তর দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে অপশনে যদি এরকম একাধিক উত্তর থাকে তাহলে কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি যেটা সেটা মারতে হবে। তাহলে এই ক্ষেত্রে অমূলদ সংখ্যাটা এটা হচ্ছে প্রিফার করবেন, কারণ আপনার তো এমসিকিউতে একটা অপশন মারতে হবে, একাধিক অপশন তো আপনি দাগাতে পারবেন না। ক্লিয়ার? অবশ্যই এটা স্পেসিফিক, বেশি স্পেসিফিক এটা। নেক্সট। এই যে এই প্রশ্ন নিয়ে মারামারি, এই প্রশ্ন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হলো সেখানে আসছে, এবং ম্যাক্সিমাম বইয়ে, ম্যাক্সিমাম না সব বইয়ে ভুল ছিল। বাজারে প্রচলিত আমি যত বই দেখছি সব বইয়ে ভুল ছিল। এবং এই প্রশ্ন 23 সালে প্রাইমারি, যেবার যে প্রাইমারি পরীক্ষা হলো সেখানে আসার পরেও তারা ভুল সলিউশন দিতেছে, আসার পরেও ভুল, এবং তাদের বইয়ে ওই সলিউশনই রাখছে এবং তারা ভিডিওতেও ওই ভুল সলভই বলে যাচ্ছে। আমি যেটা বলবো এটাই রাইট, এটাই মাথায় রাখবেন। হ্যাঁ, অন্য বইয়ে কি দেওয়া আছে এটা দেখার দরকার নেই এই কোশ্চেনের জন্য। বলছে √289 এর বর্গমূল হলো, বুঝছেন? √289 এর বর্গমূল এর মানে কি? যদি বলতো কোশ্চেন এখানে 2টা, 289 এর বর্গমূল হলো, 289 এর বর্গমূল হলো, যদি এটা বলতো তাহলে একটা উত্তর। এখানে বলছে √289 এর বর্গমূল। এখানে বলছে √289 এর বর্গমূল, মানে √289 করে যেটা পাবেন তার বর্গমূল। বুঝাইতে পারছি? এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা সবাই জানি 17² 289, মুখস্থ না থাকলে বিপদ। 17² 289, তার মানে √289 করলে আমার 17 হবে। তাহলে অঙ্কে বলছে √289 এর বর্গমূল, মানে √289 বলতে যেটা বোঝায় তার বর্গমূল। তা √289 বলতে 17 বোঝায়, তার মানে √289 এর বর্গমূল মানে এই 17 বর্গমূল। 17 বর্গমূল মানে √17। তাই √17 উপর √17 মানে √17 কি ধরনের সংখ্যা সেটা চাইছে। তাহলে √17 উপর থেকে কি বর্গমূল সরবে? সরি, 17 উপর থেকে কি বর্গমূল সরবে? সরবে না, তার মানে অমূলদ সংখ্যা। তাই এটা একটা অমূলদ সংখ্যা। সব বইয়ে উত্তর দেওয়া ছিল মূলদ। তারা মনে করছে এই কোশ্চেন এইটা আসছে, যদি প্রশ্ন এইটা হতো যে √289 এর বর্গমূল কত, মানে 289 এর বর্গমূল মানে এইটা, তা 289 এর বর্গমূল 289 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর উপর থেকে রুট সরে যাবে 17 হবে, তাহলে মূলদ। আচ্ছা, আপনি আমাকে বলেন, আচ্ছা যারা প্রশ্নটা বুঝতেছেন না তারা আমাকে বলেন
এই দুটার পার্থক্য বোঝেন, পার্থক্য না বুঝলে মনে থাকবে না জীবনে। √289 এর বর্গমূল আর 289 এর বর্গমূল, এই দুইটা জিনিস একই না আলাদা? আপনারা বলেন প্লিজ, এই দুইটা জিনিস সেম না আলাদা? এই দুইটা জিনিস সেম নাকি আলাদা? সেটুকুর উত্তর দেন। আমি একটু পানির বিরতি দিলাম, একটু পানি খাবো। কনসেপ্ট ক্লিয়ার না হলে আবার ভুল হবে। ইয়েস, √289 এর বর্গমূল। তা √289 মানে কি? √289 মানে তো 17। √289 মানে কি 17 না? এটা তো বোঝেন যে √289 মানে 17। √289 মানে 17। তাহলে √289 এর বর্গমূল, তা √289 মানে যদি 17 হয়, তাহলে √289 এর পরিবর্তে 17 বসায় দেন। কথা বোঝেননি? √289 মানে যে 17, এটা তো বোঝেন। তা √289 মানে যদি 17 হয়, তাহলে √289 এর বর্গমূল, তাহলে √289 এর পরিবর্তে 17 বসায় দেন। তার মানে জিনিসটা এরকম না যে 17 এর বর্গমূল কত, জিনিসটা তাই হচ্ছে না? কথা কি বুঝছেন? আর 289 এর বর্গমূল মানে এইটারই বর্গমূল চাইছে। এর আগে যারা যারা প্রশ্ন করেন আপনি বুঝতেন বিষয়টা, পার্থক্য বোঝেন। √289 মানে হলো 17, তাহলে √289 এর বর্গমূল, তাহলে √289 মানে যদি 17 হয়, তাহলে √289 এর পরিবর্তে 17 বসায় দেন, তাহলে 17 এর বর্গমূল। তাহলে 17 এর বর্গমূল মানে √17, তাহলে 17 এর উপর থেকে কি রুট সরে না? তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে √289 এর বর্গমূল এটা একটা অমূলদ সংখ্যা। কিন্তু যদি বলতো 289 এর বর্গমূল, তার মানে 289 এর বর্গমূল এটা হচ্ছে 17, তার মানে এইটা মূলদ সংখ্যা। 289 এর বর্গমূল একটা মূলদ সংখ্যা। তো যারা এই প্রশ্নের উত্তর মানে সব বইয়ে ভুল ছিল আগে, এবং কেউ কেউ সংশোধন করছে আর কেউ কেউ ওই ভুলের উপরই প্রতিষ্ঠিত হয়ে আছে, এবং তারা ভিডিওতে সরাসরি বলতেছে যে এটা মূলদ সংখ্যা। ভেরি স্যাড। মানে ভুল করা কিন্তু কোনো সমস্যা, ভুল হতেই পারে, কিন্তু ভুলকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এটা মহা অন্যায়। এটা অন্যায়। ভুল জানা বা ভুল বলা এটা সমস্যা নাই, কিন্তু ভুলকে প্রতিষ্ঠিত করতে যাওয়াটা মহা অন্যায়। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনাদেরকে যদি কেউ প্রশ্ন বলে, এদিকে দেখান, যদি বলে যে √36 এর বর্গমূল কত, সাপোজ √36 এর বর্গমূল কত, প্রশ্ন আসতে পারে। √289 না আসে বললো √36 এর বর্গমূল কত। তা √36 এর বর্গমূল, আচ্ছা তাহলে √36 এর বর্গমূল, তা √36 মানে তো 6, তার মানে √36 এর বর্গমূল মানে হচ্ছে এই √36 মানে যেহেতু 6, তার মানে আসলে 6 এর বর্গমূল চাইছে। তো 6 এর বর্গমূল মানে 6 এর বর্গমূল, 6 এর কি বর্গমূল হয়? তাহলে অমূলদ সংখ্যা, বুঝছেন এবার? কিন্তু যদি বলতো 36 এর বর্গমূল কি, তো 36 এর বর্গমূল মানে √36 মানে = 6 মানে মূলদ সংখ্যা। এবার ক্লিয়ার হয়েছে আশা করছি। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্তই রাখবো আমরা। হ্যাঁ, আগামীকাল আমাদের মূলদ অমূলদ সংখ্যা শেষ হয়ে যাবে। মূলদ অমূলদ সংখ্যার গাণিতিক অপারেশন নামে একটা টপিক আছে, ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আসতে পারে মানে আসছে, কয়েকবার আসছে। তো এই জন্য মানে আমি এখন অনেকেই বলতে পারে মূলদ অমূলদ সংখ্যার উপর 4টা ক্লাস নিছে। কি পড়ায় ভাই, কি পড়ায় না পড়ায় এটা বুঝতে হলে তো ক্লাস করতে হবে তাকে, তাই না? কারণ আমি কোনো অপ্রাসঙ্গিক কিছু পড়াইনি কিন্তু, বা ক্লাসের মধ্যে ফাও পেশাল পড়া আমার কিন্তু স্বভাব না। ক্লাসের মধ্যে আমি শুধু পড়াবো, ক্লাসে পড়াতে আসছি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট শুধু পড়াবো। তো 4টা মূলদ অমূলদের উপর ক্লাস নেওয়ার কারণ হচ্ছে প্রশ্ন কি আসছে সেগুলো তো পড়াবোই, কি প্রশ্ন অদূর ভবিষ্যতে আসতে পারে সেটাও পড়াবো, যাতে 2050 সালেও যদি এই ক্লাস দেখে কেউ প্রস্তুতি নেয় তাহলেও যেন তার কমন পড়ে। আমি এইভাবেই পড়াচ্ছি ইনশাআল্লাহ। আপনারা শুধু দোয়া করবেন সুস্থ যেন থাকি আর আমার পাশে থাকবেন, তাইলেই হবে। আপনারা যদি আমার পাশে থাকেন আমি ভালো থাকবো, খুশি থাকবো, আপনাদেরকে খুশি রাখার জন্য অনেক পড়াবো। সামনে পরশুদিন থেকে কিন্তু জ্যামিতি ক্লাস শুরু, মাথায় রাখেন। যারা জ্যামিতি ক্লাস করবেন তারা জ্যামিতি গ্রুপে যুক্ত হয়ে যাবেন।
আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।